আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের এখানে প্রাণ টিস্যু পড়ানোর কথা এবং তোমরা জানো যে গত ক্লাস পর্যন্ত আমরা গত 4টা ভিডিও কমপ্লিট করছি এবং 4টা ভিডিওতে আমরা উদ্ভিদ টিস্যু পর্যন্ত বিস্তারিতভাবে জানছি। আজকের এই ভিডিওতে বেসিক্যালি হচ্ছে আমরা একদম পুরা প্রাণী টিস্যুটাকে জানবো। একদম প্রাণী টিস্যুর বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত যা যা জানা আমাদের দরকার এবং আমাদের বইয়ের যে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা যে শব্দ আছে তোমরা জানো আমি প্রত্যেকটা শব্দ সাধারণত হচ্ছে এই পর্বগুলোতে তোমাদের মাঝখানে ভেঙে দিই, যাতে করে লাইনগুলো পড়লে তোমাদের মাঝখানে আর কোনো সমস্যা না থাকে এবং তোমরা যেন খুব ইজিলি বুঝতে পারো যে বইয়ের এই বিদঘুটে লাইনের শব্দগুলোতে আসলে কী বুঝাইতে চাইছে। এই জন্য বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত যা যা দরকার হবে সবটাই হচ্ছে আমি তোমাদেরকে এইখানে দিয়ে দিব। তো এই প্লেলিস্টগুলোতে তোমাদের কী করা দরকার, তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং এইখানের যাবতীয় যতগুলো অধ্যায় আমি তো সব পুরো বইটাকেই আলটিমেটলি এক এক করে তোমাদের মাঝখানে দিব, হয়তো বা মাস দেড়েক বা দুয়েকের মতো সময় লাগবে, কিন্তু পুরো বইটাই তোমাদের সামনে থাকবে। তোমাদের যখন যেই চ্যাপ্টার দরকার হয় তোমরা এই প্লেলিস্টগুলোতে গিয়ে একটু খোঁজ করলেই পাবা এবং আমি তোমাদেরকে বইটা বুঝানোর পরে তোমরা জানো যে তারপরে চ্যাপ্টারের প্রশ্নগুলোও বুঝিয়ে দিব যে কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। আমি যে বইটা পড়াইলাম পড়ানোর পরে চ্যাপ্টারটা সম্পর্কেও তোমরা আসলে ক্লিয়ার হইতে পারলা কিনা এই ব্যাপারটা সম্পর্কেও তোমাদের মাঝখানে ডিটেলস ভিডিও আসবে আর কি সামনে। তো এই জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আসো হচ্ছে আমাদের এখানে যে প্রাণী টিস্যুটা আছে, প্রাণী টিস্যু সম্পর্কে কি তোমাদেরকে আমি বেসিক গঠনে বলছিলাম। এই টিস্যুর গঠন, টিস্যুর সংজ্ঞাটাকে যখন ভেঙে দিছিলাম তখন বলছিলাম যে টিস্যুর সংজ্ঞার ভিতর সাধারণত 3টা পার্ট থাকে। একটা হচ্ছে একই বা ভিন্ন ভিন্ন ধরনের একগুচ্ছ কোষ যারা কিনা কি করবে একই কাজ করবে, আরেকটা হচ্ছে একই জায়গা থেকে উৎপন্ন হবে। এই ধরনের ইয়াকে আমরা কি বলি, টিস্যু বলি। তো আজকে আমাদের প্রাণী টিস্যুর যে কনসেপ্টটা আছে এটা তো সিমিলার, টিস্যুর সংজ্ঞা সিমিলার, বাট এই ধরনের টিস্যু প্রাণীতে থাকে বলে এটার নাম হয়ে গেছে কি প্রাণী টিস্যু। আর এই ধরনের টিস্যু যদি উদ্ভিদে থাকতো তাইলে এটার নাম হইতো কি উদ্ভিদ টিস্যু। জাস্ট লাইক এটুকুই পার্থক্য। এখন দেখো, বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রে একত্রে কোনো একটা বিশেষ কাজে নিয়োজিত থাকে একই ভ্রূণীয় কোষ থেকে। দ্যাট মিনস হচ্ছে একই জায়গা থেকে এরা, ওই যে মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন সাধারণত পেটে তো না, বেসিক্যালি জরায়ুতে ছিলাম, ওই জরায়ুতে থাকাকালীন সাধারণত হচ্ছে কি একই জায়গা থেকে এরা উৎপন্ন হয়ে এক বা একাধিক কিছু কোষ একটা নির্দিষ্ট অবস্থানে সমষ্টিগতভাবে একটা কাজ করে থাকলে তাকে টিস্যু বলা হয়। তাহলে আমরা যদি হচ্ছে সিকোয়েন্সটাকে একটু দেখি কি বলছে, আমাদের 3টা পার্ট আছে কিনা। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন এক বা এক জাতীয় কোষ জীবদেহের কোনো একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজ করবে। ওই যে বেসিক 3টা ইয়া, একই জায়গায় অবস্থান করবে, একই কাজ করবে, এক বা একাধিক ধরনের হবে। এটাই হচ্ছে আমাদেরকে, তাদেরকে আমরা কি বলি, টিস্যু বলি। এই জন্য তোমরাও যখন সংজ্ঞাটা লিখবা বেসিক্যালি খেয়াল রাখবা যে এখানে 3টা পার্ট আছে কিনা তোমাদের সংজ্ঞার মধ্যে। এই সংজ্ঞাটার মধ্যে যদি 3টা পার্ট না থাকে, কোনো একটা মিসিং থাকে, তাহলে কিন্তু আর সংজ্ঞাটা সুন্দরভাবে হবে না। এবং ওই সংজ্ঞার ভিতরে তুমি টিস্যুর সংজ্ঞা লিখছো, ধরো যে এখান থেকে স্টার্টিং করে তুমি হচ্ছে এই পর্যন্ত লিখছো যে তাকে টিস্যু বা হচ্ছে কলা হবে, এটা তন্ত্র না, এটা হচ্ছে ওরা আমাদের বইতে ভুল লেখছে, তাদেরকে টিস্যু বা কলা বলা হয়। তো এই কলা বলে পর্যন্ত হচ্ছে তুমি লিখছো, কিন্তু কোনো একটা পয়েন্ট তুমি মিস করছো। তুমি তো মনে করবা যে আমি তো পুরাটাই লিখছি, একটা লাইনের একটু 2-3টা ওয়ার্ডই না মিস করছে, এই জন্য কি আমার পুরা টিস্যুর সংখ্যাটা কেটে দিবে? অবভিয়াসলি টিস্যু হইতে গেলে 3টা, এই যে দেখো হলুদের 3টা ভাগে আমি ভাগ করে দিচ্ছি, এই 3টা ভাগই তোমার এখান থেকে থাকতে হবে। এক বা একাধিক ধরনের কোষ একই জায়গায় অবস্থান করবে এবং সমষ্টিগতভাবে তারা একই ধরনের কাজ করবে, তাহলেই হচ্ছে তাকে আমরা টিস্যু বলবো। এখন এই টিস্যু যেই টপিকের ভিতরে আলোচনা করা হয়, এটা ফার্স্ট চ্যাপ্টারের পড়া, টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা টিস্যু তত্ত্ব জানি বা হিস্টোলজি বলা হয়। এবং কোষ আর টিস্যুর ভিতর অনেকগুলো স্পষ্ট পার্থক্য আছে। কোষ হচ্ছে সিঙ্গেল ফর্মে থাকে, টিস্যু হচ্ছে একাধিক ধরনের একসাথে থাকে, তখন এইটাই। এই জন্যই বলছে দেখো কি, কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকারী একক। তার মানে একটা টিস্যু গঠন হইতে গেলে অনেকগুলো কি লাগবে, কোষ লাগবে। এই জন্য বলছে কোষ হচ্ছে টিস্যুর গঠনগত ও কার্যকারী একক। যেমন লোহিত রক্তকণিকা, এইটা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, বিভিন্ন ধরনের রক্তের কোষ, এগুলো কিন্তু কোনো টিস্যু না। লোহিত রক্তকণিকা একটা কোষ, শ্বেত রক্তকণিকা একটা কোষ, অনুচক্রিকা একটা ভিন্ন ধরনের কোষ। এই কোষগুলো মিলে তারপরে কি হয়, টিস্যু গঠন হয়। আবার এদেরকে তরল যোজক টিস্যু নামেও নামকরণ করা, আমরা একটু পরে দেখব। এরকম বিভিন্ন ধরনের তরল যোজক টিস্যু রক্ত দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের প্রথম এইখান থেকে টিস্যুর সংজ্ঞাটা আসবে, টিস্যু কী নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে হিস্টোলজি, এই টপিকটা জানতে হবে। আরেকটা হচ্ছে কোষ আর টিস্যুর মধ্যে বেসিক পার্থক্য।
এখন আসো আমরা প্রাণী টিস্যুকে সাধারণত ভাগ করব। প্রাণী টিস্যুকে ভাগ করা যায় এবং এটা হচ্ছে কি কোষের সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করা যায়, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা যায়, তাদের থেকে কি বের হচ্ছে ওই নিঃসৃত পদার্থের উপর ভিত্তি করে ভাগ করা যায়। এবং এই যে এই জিনিসগুলোর উপর ভাগ করলে টিস্যু সাধারণত হচ্ছে প্রাণী টিস্যু 4 ধরনের। একটা হচ্ছে আবরণী টিস্যু, একটা হচ্ছে যোজক টিস্যু, পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। এবং আমরা এর প্রত্যেকটাই ডিটেলস দেখব যে আবরণী টিস্যুটার ভিতরে আবার কোনো ভাগ আছে কিনা, তারপর হচ্ছে যোজক টিস্যু এটার ভিতরে কোনো ভাগ আছে কিনা, পেশি টিস্যু এটার ভিতরে কোনো ভাগ আছে কিনা, বা স্নায়ু টিস্যু এটার ভিতরে কোনো ভাগ আছে কিনা। প্রত্যেকটা টপিক নিয়ে আমরা একদম A to Z ডিটেলস আলোচনা করব। আবরণী টিস্যু সম্পর্কেও জানবো, যোজক টিস্যু সম্পর্কেও জানবো, পেশি টিস্যু সম্পর্কেও জানবো, তারপর হচ্ছে স্নায়ু টিস্যু সম্পর্কেও আমরা এখান থেকে জানবো। তো প্রথমে আসো আমরা একদম ইনিশিয়াল স্টেজে শুরু করি আমাদের এই আবরণী টিস্যু নিয়ে। দ্যাট মিনস প্রথম যে টপিক, আবরণী টিস্যুর ইংরেজি নাম হচ্ছে এপিথেলিয়াল সেল। এই শব্দটা তোমাদেরকে একটু মাথায় মনে রাখতে হবে যে যদি কখনো কি বলা হয় এপিথেলিয়াল সেল বলা হয়, তাহলে এটার বাংলা মিনিংয়ে কি বলবো আমরা, আবরণী টিস্যু বলবো। এখন এইটা আবরণ, তার মানে বুঝো তো কোনো একটা জিনিসের বাহিরের দিকে এটা আবৃত করে রাখছে। আবরণী টিস্যু বলতে বেসিক্যালি কি মিন করবে, কোনো একটা জিনিসের বাহিরের দিকে এটা একটা আবরণের মতো দিচ্ছে, বা এটা একটা আবৃত, একদম যে কোনো একটা, ধরো যে মাংসপেশির আবৃত করে রাখছে এরকম একটা। এই জন্য দেখো আবরণী টিস্যুর ইয়াতে কি লিখছে যে এইটা বিভিন্ন যেই অঙ্গ আছে এই অঙ্গের আবরণ বা লাইনিং হিসেবে কাজ করে। আবার অঙ্গকে আবৃত করে রাখার কাজই করে কে, এই আবরণী টিস্যুর একমাত্র কাজ না, সরি একমাত্র কাজ না, শুধু যে আবৃত করে রাখবে এইটাই হচ্ছে এটার বেসিক না। যেমন তোমাকে যদি আমি বলি, ধরো যে এটা হচ্ছে মাংসপেশি, এটা হচ্ছে তোমার হাতের মাংসপেশি, এই হাতের মাংসপেশির উপরে কি আছে, এইটা হচ্ছে সেই লাইনিং আবরণটা। আমি যদি লাইনিং আবরণটা দিই, এইটা হচ্ছে সেই আবরণী টিস্যু বাইরের দিকে, এটা হচ্ছে যে ভেতরের নিচের দিক দিয়ে আবরণী টিস্যু। এখন শুধু কি এটা আবৃত করে রাখছে এমনই, এই আবৃত করা ছাড়াও আবরণী টিস্যুর আরও বেসিক 4টা কাজ আছে। এই 4টা হচ্ছে, প্রথমটা হচ্ছে আবৃত করে রাখা, 2 নম্বরটা হচ্ছে সেটাকে বাহিরের আঘাত থেকে রক্ষা করা। আমি এই যে আবৃত করে রাখার কারণে এখন যখন বাহির থেকে কোনো কিছুতে আঘাত করব সরাসরি মাংসটাকে পাবো নাকি উপরের এই চামড়ার স্তরটাকে পাবো, অবভিয়াসলি উপরের এই চামড়ার লেয়ারটাকে পাবো। এই জন্য কী হইলো, আমার মাংসটা যে কোনো ধরনের আঘাত থেকে রক্ষা পাইলো। এই যে এটার উপরে যে চামড়ার স্তর থাকার কারণে আমি যখন নিচ থেকে আঘাত করতেছি আমি সরাসরি পাচ্ছি, নাকি আমি পাচ্ছি হচ্ছে এখানে চামড়াটাকে, মাংসটা, এই যে ভিতরের লেয়ারের যে মাংসের লেয়ারটা আছে এটাকে তো পাচ্ছি না। তাহলে আবরণী টিস্যুকে শুধু জাস্ট আবৃত করেই রাখলো, কখনোই তো না, আবৃত করে রাখলো না, সেইটাকে বাহিরের আঘাত থেকেও কী করলো, রক্ষা করা হচ্ছে কাজ। প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে অনেক সময় বা নিঃসরণ করে। যেমন হচ্ছে তুমি দেখো ঘাম টাম এরকম টাইপের জিনিস কোথায় দিয়ে বের হয়, এই যে বাহিরের আবরণ দিয়ে বের হবে না। তাহলে আবৃত টিস্যুর কাজ কি শুধুমাত্র আবৃত করে রাখা, নাকি এটার থেকে বিভিন্ন জাতীয় পদার্থ ক্ষরণ করা, যেমন ঘাম বলো এরকম বিভিন্ন ধরনের। তারপরে পেটের ভিতরের ওইটার থেকে বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় পদার্থ তোমরা সামনে দেখবা যখন খাদ্য পুষ্টির ওটা পড়াবো, তখন হচ্ছে দেখবা যে ওই সিকোয়েন্সে এরকম বিভিন্ন ধরনের পদার্থ ওইটা থেকে বের হচ্ছে। এই জন্য বললো যে প্রোটিন সহ বিভিন্ন ধরনের পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করাও এটার একটা কাজ। আবার অনেক সময় এটা কি করে, শোষণ করে। শোষণ করার কনসেপ্টটা কি, শোষণ করার কনসেপ্টটা হচ্ছে, ধরো যে এটা হচ্ছে পাকস্থলী, এটা হচ্ছে আমি যদি একটু পাকস্থলীটা আঁকতে চাই, এটা হচ্ছে আমাদের সেই পাকস্থলীর গঠনটা। এখন পাকস্থলীর এটাও কি আবরণী টিস্যু না, আবরণী টিস্যু বলতে কি শুধু বাইরের দিকের চামড়াটাই বোঝায়, কেন পাকস্থলীর এটাকে আবৃত করে রাখছে, দ্যাট মিনস এটা কিন্তু পাকস্থলীর আবরণী টিস্যু। এখন তুমি যখন একটা খাবার খাইছো, খাবারটা বেসিক্যালি ধরো যে এই জায়গায় আসছে, খাবারটা এই জায়গায় আসার পরে তোমার কী হইলো, এইখানে প্রথমে হচ্ছে প্রোটিন জাতীয় বিভিন্ন পদার্থ হয় সেই খাবারের সাথে মিশলো, খাবারটার একদম হজম করলো, হজম করার পর এটার ভিতরের যে নিউট্রিয়েন্টগুলো ছিল সেগুলো আলটিমেটলি ও আবার কী করলো, শুইসা নিল না ওর ভিতর। তাহলে প্রথমে একটা জিনিস আসলো, সেটার সাথে মিশলো, মিশার পর তারপর আবার নিউট্রিয়েন্টের বেসিক যে পার্টগুলো আছে সেগুলোর শুইসা ওর ভিতর কী করলো, ঢুকাই ফেললো। তাহলে আমরা কি বলবো, এটা শুধু যে বাহিরের দিকে নিঃসরণ করায়, এই যে আবরণী লাইনিংয়ের কাজ কি শুধু নিঃসরণ করায়, নাকি নিঃসরণও করছে আবার কোনো জিনিসকে শোষণও করছে। শোষণ করছে, কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন হলো। এই পাকস্থলীর এই সাইডে কিন্তু রক্তের নালিকা আছে, দ্যাট মিনস নিউট্রিয়েন্টগুলো রক্তের মধ্যে মিশিয়ে দেওয়াই হচ্ছে ওর কাজ। এই জন্য সবসময় মনে রাখবা, পরীক্ষায় এই প্রশ্নটা আসেই। খ নম্বরে আবরণী টিস্যুর কাজ কি, তখন যারা পড়ে না তারা তো শুধু লেখে আবরণী টিস্যুর কাজ হচ্ছে আবৃত করে রাখা, কিন্তু আবরণী টিস্যুর কাজ এই আবৃত করে রাখার সাথেও আরও আছে, বাইরের আঘাত থেকে রক্ষা করা, প্রোটিন সহ বিভিন্ন পদার্থের ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা, তারপর হচ্ছে পরিবহনের কাজেও এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। ক্লিয়ার, বুঝাইতে পারলাম তো আবরণী টিস্যুর কাজের জন্য সবসময় শুধু আবরণ দেয় এমন বলবা না। এখন আমরা হচ্ছে একটা জিনিস দেখব, আবরণী টিস্যুকে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে ভাগ করব। তোমরা ওই পাশে যারা, ধরো যে একটা ছেলে আছে, এই ছেলেটাকে যদি আমরা প্রথমে বলি এটা কি কারো ভাই হইতে পারে, তাহলে এটা ওর একটা ক্লাসিফিকেশন। আবার ও কি কারোর জন্য ছেলে হিসেবে কাজ করতেছে, দ্যাট মিনস এইটা আরেকটা ওর ভাগ।
ও কারোর জন্য কি স্বামী হিসেবে কাজ করতেছে, এটাও ওর আরেকটা ভাগ। তার মানে একটা কিন্তু নির্দিষ্ট একটা মানুষে, কিন্তু আমরা যখন টপিক চেঞ্জ করি তখন ও কি ছেলে, কখনো কখনো ভাই, কখনো বাবা, কখনো এরকম ভিন্ন ভিন্ন পার্টিকেলের উপর ভিত্তি করে কাজ করতেছে না? কিন্তু জিনিস কি ভিন্ন হয়ে গেছে? নাকি জিনিস সিমিলারই আছে? জিনিস কিন্তু সিমিলারই আছে, বাট ভিন্ন ভিন্ন টপিকে ভিন্ন ভিন্ন থিমের উপর কাজ করতেছে। তো আবরণী টিস্যুটাকেও আমরা এখন দেখব ভিন্ন ভিন্ন জিনিসের উপর ভাগ করা যায় এক আবরণী টিস্যুকে। যেমন আমাদেরকে দেখো, প্রথমে যেই ভাগটা ভাগ করছে, কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে আবরণী টিস্যু তিন ধরনের। প্রথমটা হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে, যেমন স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যু এইটাকে বলতে চাইছে কি, স্কোয়ামাস কথাটা কোথাও দেখলে মনে রাখবা, এটা একদম মাথার ভিতর গাইথা নাও। স্কোয়ামাস শব্দটা দেখলেই এটা মাথার ভিতর প্রথম যেই শব্দটা আনবা সেটা হচ্ছে মাছের আঁশ। এটাকে আমরা কি বলবো? মাছের আঁশের মতো দেখতে। এটা কি আলটিমেটলি মেডিকেলের ভাষায় বলা হয় স্কোয়ামাস শেপ। তো এই মাছের আঁশের মতো দেখতে যে শেপটা, তুমি যদি একটু নিচের স্কোয়ামাস আবরণী টিস্যুর যে চিত্রটা আছে এটা একটু খেয়াল করো, দেখো তো দেখতে কি অনেকটাই যে মাছের আঁশের মতো দেখতে না? মাছের আঁশ যেরকম একটা স্ট্রাকচার ফর্ম করে, ওরকম একটা স্ট্রাকচার ফর্ম করে রাখছে নাও। এই জন্যই সাধারণত বলছে এই টিস্যুর কোষগুলো দেখতে মাছের আঁশের মতো চ্যাপ্টা, এবং এদের নিউক্লিয়াসটাও আকারে বেশ বড়। এই যে মাঝখানের যে নিউক্লিয়াসটা আছে দেখো কত বড় একটা বিশাল নিউক্লিয়াস এদের বড়। যেমন বৃক্কের ব্রোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে এই টিস্যু পাওয়া যায়। সাধারণত এটা ছাঁকাছাঁকনির কাজ করে। তোমাকে যদি আলটিমেটলি বলা হয় যে কোষের আকৃতির উপর ভিত্তি করে কয় রকমের? তিন রকমের। এই সিকোয়েন্সের ভিতর প্রথমটা যেটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস শব্দের অর্থ এগুলো দেখতে কীরকম হবে? মাছের আঁশের মতো দেখতে হবে। আর এদের নিউক্লিয়াসের শেপটা কীরকম হবে? বড় হবে। কোথায় পাওয়া যাবে? বৃক্কের ব্রোম্যান্স ক্যাপসুলের মধ্যে পাওয়া যাবে। তারপরে হচ্ছে ক্যাপসুলের যে প্রাচীর থাকে সেইখানে। বৃক্ক সাধারণত হচ্ছে রক্ত থেকে বজ্র পদার্থ ছাঁকাছাঁকনির কাজ করে। তো এটা সাধারণত হচ্ছে ছাঁকে, যে কোনো জিনিস ময়লা আবর্জনা বা এগুলো ছাঁকে। দুই নম্বরের যেই আবরণী টিস্যুর ধরনটা আছে এটাকে বলা হচ্ছে কিউবয়েডাল। প্রথমটা ছিল স্কোয়ামাস। স্কোয়ামাস শব্দের অর্থ বলছে মাছের আঁশ। কিউবয়েডাল, কিউব শেপ দেখছো, রুবিস কিউব যেটাকে বলে। কিউব হচ্ছে কীরকম? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। তো এই টিস্যুগুলো সাধারণত এটার দৈর্ঘ্য যেরকম, এটার প্রস্থ সেরকম, এটার উচ্চতাও সেরকম। যে সেট দিয়ে উচ্চতাও হচ্ছে এটা, দৈর্ঘ্য যা, প্রস্থতা, উচ্চতাও তা। এই জন্য সাধারণত ঘনক আকৃতির। তোমরা জানো ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এই জন্য বলছে এই টিস্যুর কোষগুলার ঘনক আকার বা কিউব আকৃতির, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কি থাকবে? প্রায় সমান বলা যায়। যেমন বৃক্কের সংগ্রাহক নালিকায় সাধারণত হচ্ছে এই ধরনের কোষ দেখতে পাওয়া যায়। এই যে দেখি শেপটাই দেখলে বোঝা যায়, দৈর্ঘ্য যা, প্রস্থতা, উচ্চতা সবগুলো আলটিমেটলি প্রায় কাছাকাছি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সিমিলার। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সিমিলার টাইপের আলটিমেটলি। তাইলে ওটা কোথায়? বৃক্কের সংগ্রাহক যে নালিকা আছে, বৃক্কের সংগ্রাহক নালিকায় সাধারণত এই ধরনের টিস্যু দেখতে পাওয়া যায় কিউবয়েডালের টাইপটা। এরপরে যেটা আছে কলাম। কলামনার আবরণী টিস্যু। নামের মধ্যেই কিন্তু এগুলো মিল আছে। কলাম জানো, ওই যে বাসার যে খাড়া খাড়া লম্বা লম্বা যে ইয়াগুলো থাকে, ওগুলোকে কি বলা হয়? প্রত্যেকটাকে এক একটা কলাম বলা হয় না? তো কলামনার আবরণী টিস্যু দেখতে কিরকম হবে? লম্বা লম্বা। বাসার বিম যেগুলো, মেইন একটা বাসা পিলারের উপর যেই দাঁড়ায় আছে, পিলারেরই কিন্তু অপর নাম কলাম। তাহলে পিলার দেখতে বেসিক্যালি কীরকম হয়? লম্বা। তার মানে এই টিস্যুর কোষগুলোও দেখতে কীরকম হবে? প্রত্যেকটা এরকম লম্বা লম্বা সিকোয়েন্সে যাবে। এইটুকু বুঝাতে পারলাম তো কথাটা? তো এটাই বললো, এই টিস্যুর কোষসমূহ দেখতে আলটিমেটলি সরু এবং লম্বা দেখতে। এই যে দেখো প্রত্যেকটা ইয়া দেখতে, এদের মধ্যেও কিন্তু নিউক্লিয়াস আছে, বাট নিউক্লিয়াসগুলোর সাইজে লম্বা লম্বা শেপ। কোথায় দেখতে পাওয়া যাবে? প্রাণীর অন্ত্রের প্রাচীরে কোষগুলো সাধারণত হচ্ছে দেখতে পাওয়া যায়। এদের প্রধান কাজে হচ্ছে যে প্রোটিন জাতীয় পদার্থ ক্ষরণ করা, রক্ষণ করা বা শোষণ করা। এগুলো শুধুমাত্র প্যাটেই দেখতে পাওয়া যায়। এটা কোথায় দেখতে পাওয়া যাবে? এটা হচ্ছে প্যাটেই সাধারণত হচ্ছে দেখতে পাওয়া যায়। প্যাটে কোনো একটা জিনিস ক্ষরণ করা, রক্ষণ করা বা হচ্ছে শোষণ করাই হচ্ছে এটা প্রধান কাজ। তাইলে নামের ভিতর কিন্তু মিল আছে। স্কোয়ামাস শব্দের অর্থ বলছি মাছের আঁশ। দেখতে কীরকম হবে? মাছের আঁশের মতো দেখতে, চ্যাপ্টা হবে, নিউক্লিয়াস দেখতে বড়। কিউবয়েডাল, রুবিস কিউবের মতো দেখতে হবে। রুবিস কিউব দেখতে কেমন? যেটার দৈর্ঘ্য প্রস্থ সমান, সেটার মতো দেখতে হবে। আর কলামনার, এটা দেখতে কীরকম হবে? লম্বা লম্বা পিলারের মতো। দ্যাট মিনস, আর কোনটা কোথায় পাওয়া যায় এটা একটু মুখস্থ করে ফেলবা। একটা পাওয়া যায় হচ্ছে বৃক্কের বোমেন্স ক্যাপসুলে, এটা পাওয়া যায় বৃক্কের সংগ্রাহক নালিকায়, এটা পাওয়া যায় হচ্ছে পেটের অন্ত্রে বা পাকস্থলীতে পাওয়া যায়। এইটা তাহলে প্রথম এই তিনটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে আমরা ভাগ করছিলাম? এই তিনটা ভাগ করছিলাম হচ্ছে কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে এই তিনটা ধরনকে আমরা ভাগ করছি। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে ভিত্তি পর্দার উপর অবস্থান করে, এইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ভাগ করতে পারি এপিথেলিয়াল টিস্যুকে। এটাকেও তিন ভাগে ভাগ করা যায় ভিত্তি পর্দার উপরে। এবং এইটার টাইপটা হচ্ছে আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে আঁকবো, এই জন্য হচ্ছে এটার আমি বইয়ের চিত্রটা নিয়ে নিই, পাশের জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। এবং ভিত্তি পর্দা বলতে সাধারণত কী বোঝায় এটা একটু তোমাদেরকে আগে একটু বলি। ধরো যে এরকম একটা পার্ট আসছে, পার্টটা কি এরকম একটা লম্বা, এটাকে বলা হচ্ছে ভিত্তি পর্দা।
এইটার উপরেই সাধারণত আমাদের কোষের লেয়ারগুলো থাকবে। ধরো যে এটা একটা কোষের লেয়ার, এটা একটা কোষ, এটা একটা কোষ, এইটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। তার মানে নিচের এই কোষের ভিতর উপরের কোষে কী থাকবে? নিউক্লিয়াস থাকবে। এটা খুব জানা কথা যে কোষের ভিতরে নিউক্লিয়াস থাকবে, এটা কমন। আর নিচের এটাকে আলটিমেটলি আমরা কী বলতেছি? নিচের এটাকে আমরা বলতেছি ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা। তাহলে ভিত্তি পর্দার উপরে সাধারণত কোষগুলো একটা আরেকটার উপর কী করা থাকে? সাজানো থাকে। এখন সাধারণ আবরণী টিস্যু দেখো, এই ভিত্তি পর্দার অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু আমরা ভাগ করতেছি। এখন প্রথমে আমাদেরকে যেটা বললো সাধারণ আবরণী টিস্যু। সাধারণ আবরণী টিস্যুর যে বেসিক পার্ট, এটার ভিতরে আমরা যদি একটু খেয়াল করি যে ভিত্তি পর্দার উপরে কোষসমূহ একটা স্তরে সজ্জিত থাকবে। জাস্ট লাইক সিমিলারলি তুমি যদি একটু খেয়াল করো, একটা লেয়ার। লেয়ার কয়টা? একটা। এই যে একটা, 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 একটা। তাহলে কয় লেয়ারে থাকলো? এটা হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার উপরে এক লেয়ারে অবস্থান করলে সেটা কি? কোথায় দেখতে পারবো এরকম একটা লেয়ার বিশিষ্ট? বৃক্কের বোমেন্স ক্যাপসুলে দেখতে পারবো, বৃক্কের সংগ্রাহক নালিকায় দেখতে পারবো, পাকস্থলীর অন্ত্রের প্রাচীরে আমরা সাধারণত দেখতে পারবো। এবং এইখানের কোষগুলো সবগুলো কয় স্তর বিশিষ্ট হবে? এক স্তর বিশিষ্ট। এটা হচ্ছে মাথায় একটু মনে রাখো, ভিত্তি পর্দার উপরে এক স্তর বিশিষ্ট হইলে সেটাকে আমরা বলবো। 2 নম্বরের যে টপিকটা আছে সেটাকে বলা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর ভিতরে বলছে কি, এইখানে সাধারণত তুমি দেখতে পারবা যে ভিত্তি পর্দা এইখানেও থাকবে এরকম, এটা হচ্ছে ভিত্তি পর্দা থাকবে, কিন্তু এইখানের যেই পার্টটা থাকবে একটা স্তর না, এখানে স্তর থাকবে একাধিক। ধরো যে এইটা হচ্ছে কোষের একটা স্তরের লেয়ার, এটা হচ্ছে কোষের একটা স্তরের কি লেয়ার, আর এইটার উপর আবার আরেকটা স্তরের লেয়ার আছে এটা। তাহলে এইখানে লেয়ার আমরা কয়টা হইলে এরকম একাধিক লেয়ার বিশিষ্ট আলটিমেটলি থাকে। আবার এই লেয়ারগুলো ফিক্সড না, বারবার নড়াচড়া করে। এখন তুমি এখানে লেয়ার কয়টা আছে দেখতে পাচ্ছ? আরেকটা যদি আঁকি, 3টা লেয়ার দেখতে পাচ্ছ, একটু পরে 2টা লেয়ার দেখতে পাবা। দ্যাট মিনস এখানের কোষগুলো ফিক্সড না। এই যে একটা লেয়ার, এই যে দেখো আরেকটা লেয়ার, আর এই যে দেখো আরেকটা লেয়ার উপরে। তাহলে কয় লেয়ার বিশিষ্ট হইল? 3 লেয়ার। তাহলে ভিত্তি পর্দার উপরে কোষগুলো যদি এরকম একাধিক লেয়ার বিশিষ্ট থাকে, তাহলে আগেরটা ছিল একটা স্তর বিশিষ্ট থাকবে, আর এটা হচ্ছে একাধিক স্তরে যদি সজ্জিত থাকে তখন এটা। আর এটা কি বলা হচ্ছে? স্ট্র্যাটিফাইড। অনেকগুলো স্ট্যাটে আলটিমেটলি বিভক্ত, একটা, দুইটা, তিনটা, 3 লেয়ার বিশিষ্ট। কয় লেয়ার বিশিষ্ট? আমি যদি আরেকটু একটা অন্য ভিন্ন কালার নেই, এটাকে তুমি একটা লেয়ার ধরতে পারো, তারপরে যদি আরেকটাকে নেই, এটাকে তুমি আরেকটা কালার ধরতে পারো, এবং আরেকটা কালার নিতে চাইলে এটাকে তুমি আরেকটা, লাল না অন্য একটা নেই, এটা হলুদ নেই, এটাকে আরেকটা কালার। তাহলে 3 লেয়ার বিশিষ্ট। আর সিমিলারলি এটা শুধুমাত্র একটা লেয়ার বিশিষ্টই আছে। তাইলে এরকম একাধিক লেয়ার বিশিষ্ট থাকলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্র্যাটিফাইড। এবং এটাই বলছে এরকম ধরনের আবরণী টিস্যুতে সাধারণত দেখা যায় যাদের এই মিনিটের মধ্যে এদের সংখ্যা পাল্টে যেতে পারে। কখনো তুমি 3 স্তর বিশিষ্ট বা 4টা স্তর দেখছো, পরক্ষণে আবার দেখবা 7-8টা আবার হচ্ছে। এবং যারা এরকমভাবে ওদের নিজেদের আবরণী, এই যে 3টা দেখছো তারপর আবার হঠাৎ করে 2টা হয়ে গেছে আবার এটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল আবরণী টিস্যু। তাই একে ট্রানজিশনাল, কারণ ওরা তো ফিক্সড থাকতেছে না, ওদের লেয়ারটা 3টা থাকতেছে, 2টা থাকতেছে, 4টা থাকতেছে, বারবার ট্রানজিশন হচ্ছে। বারবার ট্রানজিশন শব্দের অর্থ হচ্ছে বদল হওয়া। তাহলে বারবার যেহেতু বদল হচ্ছে, এই জন্য এটাকে ট্রানজিশনাল আবরণী টিস্যু নামকরণ করা হয়। এই পার্টটার কথা একটু মাথায় মনে রেখো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কি আমাদের সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো শব্দটার একটু বাংলা মিনিংটা আগে তোমাকে আমি বলে দিই। সিউডো শব্দের অর্থ হচ্ছে ভ্রান্ত। ভ্রান্ত। আরে আপনি আবার এমন একটা বাংলা মিনিং বললেন যেটাও কিনা আবার বোঝা যাচ্ছে না। ভ্রান্ত শব্দের অর্থ কি? ভ্রান্ত শব্দটার অর্থ হচ্ছে কি, তুমি জিনিসটা এরকম না কিন্তু তুমি আমার সামনে প্রেজেন্ট করতেছো এরকম, মানে আসল না, এটা হচ্ছে ভ্রান্ত। ধরো যে তুমি খুব ভালো কিন্তু তুমি আমার সামনে প্রেজেন্ট করতেছো তুমি খারাপ। তাহলে এই যে তুমি আমার সামনে তোমাকে প্রেজেন্ট করতেছো খারাপ হিসেবে, এটা কি আলটিমেটলি বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড। সিউডো শব্দের অর্থই ভ্রান্ত, যেটা কিনা আলটিমেটলি নর্মাল না। তাহলে এই কোষগুলো সাধারণত দেখো, এটার একটু গঠনটা আগে আঁকি, তারপর হচ্ছে তুমি ভালো বুঝতে পারবা। এইটা আমার ভিত্তি পর্দা। ভিত্তি পর্দার উপরে এইখানের কোষগুলোর গঠন থাকে কীরকম? এরকম একটা আসছে, এরপরেরটা এরকম, এরপরেরটা এরকম, এরকম, এরপরেরটা হচ্ছে এরকম। বলো তো তোমার কাছে এখন দেখি এখানে লেয়ার কয়টা লাগতেছে? একটা লেয়ার না 2টা লেয়ার? বেসিক্যালি তুমি আমাকে বলবা যে ভাই এইখানে লেয়ার লাগতেছে 2টা। এই যে আপনি যদি দেখেন এই ছোট্টগুলো একটা লেয়ার, বড়গুলো একটা লেয়ার, কয়টা লেয়ার লাগতেছে বেসিক্যালি? তাহলে 2টা লেয়ার লাগতেছে না? কিন্তু না ভাই, এইখানে আসলে বেসিক্যালি 2টা লেয়ার না, এইখানে লেয়ার আছে একটা। লেয়ার একটা কেমনে? তুমি দেখো সবগুলা কোষ সৃষ্টি হয়েছে কোথায় থেকে? নিচের থেকে। তার মানে সবগুলোর পা কোথায় লাগানো? নিচের থেকে লাগানো, শুধু হাইট ভিন্ন। শুধু কোনটা ভিন্ন? ওদের হাইটটা একটু ভিন্ন।
তো হাইট ভিন্ন হইলে তো আর লেয়ার ভিন্ন বলা যায় না। উপরেরটার সাথে তাকায় দেখো এদের কিন্তু লেয়ারই ভিন্ন। দ্যাট মিনস ওদের শুরুটা আবার উপরেরগুলার ইয়ার থেকে হয়েছে, এদের কিন্তু নিচের থেকে শুরু হয়নি। নীলের শুরুটা নিচের থেকেই হয়েছে, উপরের লাইনের শুরু উপরের থেকেই হয়েছে, তার উপরেরটা তার উপর থেকে হয়েছে। কিন্তু এটার কিন্তু এরকম না, এটার সবগুলোর শুরুটা কোথা থেকে হয়েছে? নিচের থেকে হয়েছে। এই জন্য এটাকে সাধারণত, ও তো আসলে একটা লেয়ারেরই, কিন্তু ও প্রেজেন্ট করতেছে নিজেকে ডাবল লেয়ারের। এই জন্য সাধারণত ওদেরকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, মানে ভ্রান্ত। এই টিস্যুর কোষগুলো ভিত্তিপর্দার উপরে এক স্তরে বিন্যস্ত থাকে, কিন্তু দেখে বিভিন্ন উচ্চতার হওয়ার কারণে দেখে মনে হয় যে এরা ভিন্ন ভিন্ন স্তরের। তাহলে এই ধরনের সিউডো স্ট্র্যাটিফাইড কোথায় থাকে? এটা থাকে ট্রাকিয়াতে। তাহলে বেসিক্যালি এই পৃষ্ঠার পার্থক্যটা তো বুঝতে পারছো। একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, যেটা একদম প্রথমটা আঁকলাম, এটা হচ্ছে ভিত্তিপর্দার উপরে একটা স্তরে সজ্জিত থাকবে, এক স্তর বিশিষ্ট। তারপর এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এটা ভিত্তিপর্দার উপর একটা লেয়ারে না থেকে একাধিক স্তরে সজ্জিত থাকবে। আর তারপর এটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, এটা সাধারণত ভিত্তিপর্দার উপরে থাকে একটা স্তরে, বাট দেখাই হচ্ছে একাধিক স্তরে। সিউডো ভ্রান্ত একটা টাইপ দেখাচ্ছে, এই জন্য সাধারণত এটাকে ভাগ করা হচ্ছে। তাহলে প্রথমও হচ্ছে আমরা এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে ভাগ করছিলাম, এইখানে হচ্ছে আমরা এপিথেলিয়াল বা আবরণী টিস্যুকে ভাগ করছি। এইবার আসো আবার আমরা আবরণী টিস্যুকে ভাগ করব, কিন্তু এইখানের আবরণী টিস্যুটার ধরনটা আবার ভিন্ন ভিন্ন। এইখানে হচ্ছে ভিন্ন ভিন্ন সিকোয়েন্সে কি আসছে, যেমন প্রথম টাইপ যে এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করছে, তোমাকে যদি একটু জিজ্ঞেস করো যে ভাই এটা ভাগ করছে হচ্ছে বিভিন্ন কাজের উপরে, এটা কাজের উপরে ভাগ করছিল, এটা ভাগ করছিল ভিত্তিপর্দার উপরে কয় স্তরে সজ্জিত আছে, আর এটা ভাগ করছিল কিসের উপর ভিত্তি করে, যেটা কোষের আকার আকৃতি বা অবস্থান কোথায় সেটার উপর ভিত্তি করে। তাইলে প্রাণী টিস্যুকে যদি বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ভাগ করে, তাহলে আলটিমেটলি এটা দেখতে হয় 5 রকমের। একটা হচ্ছে সিলিয়াযুক্ত, একটা ফ্লাজেলাযুক্ত, একটা ক্ষণপথযুক্ত জরণ অঙ্গের আবরণী টিস্যু, আর একটা হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু। এই মোট হচ্ছে 5টা ধরন হয় এখানে। এখন প্রথমে আমি একটু তোমাকে ধরনগুলা এই প্রত্যেকটার পাশের উদাহরণ লিখে দিচ্ছে, বাট সিলিয়াযুক্ত বলতে কি বোঝায় উদাহরণ তো বেসিক্যালি তুমি মুখস্থ করে ফেলবা, কিন্তু সিলিয়াযুক্ত বলতে কি বোঝায় জানো? সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে বেসিক্যালি একটা পার্থক্য আছে। পার্থক্য ধরো যে তোমাকে যদি আমি একটা ব্যাকটেরিয়া দিয়ে আলটিমেটলি বুঝাইতে চাই, এইটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা কি আছে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার থেকে বড় একটা দেখবা লেজের মতো বের হচ্ছে, এরকমভাবে বড় যেটা বের হয় এটার নাম হচ্ছে ফ্লাজেলা। আর এইটার গায়ে ছোট্ট 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 যেগুলো বের হয়, দিস ইজ কল পিলি অথবা সিলিয়া। এটাকে কি বলা হয়? সিলিয়া। দ্যাট মিনস তুমি এরকমভাবে বলতে পারো তোমার বডিতে চুলটা দেখতে কীরকম বড় না, দ্যাট মিনস এইটাকে আলটিমেটলি আমরা বলতে পারবো ফ্লাজেলার সাথে তুলনা করে। আর তোমার গায়ের পশমগুলো দেখতে কীরকম ছোট না, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ চুলের মতোই, বাট এইগুলোকে বলবো সিলিয়া। তো মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীতে তুমি তোমার নাকের ভিতর দেখো, নাকের ভিতর দেখলে দেখবে ছোট্ট ছোট্ট লোমের মতো আসছে। এই লোম যেটা, এটা দেখতে আহামরি কিন্তু বড় না, এটা কি বলছে? সিলিয়াযুক্ত। আর ফ্লাজেলাযুক্ত এটা থাকে হচ্ছে হাইড্রার এন্ডোডার্মে। তারপর একটা ক্ষণপথযুক্ত, ক্ষণিকের জন্য যেই পথ, ওই যে অ্যামিবার মতো যেই চলন দেখায়, এখন এরকম আসছে, পরের মোমেন্টে এটা এরকম হয়ে গেছে, এরকম, মানে ও ওর নিজের শেপ চেঞ্জ করতে পারতেছে। ছোটোবেলা যে অ্যামিবা আঁকছিল ওই অ্যামিবার, এর পরের মোমেন্টে ধরো যে এটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তাহলে ওর কী করতে পারে? শেপটা চেঞ্জ করতে পারে না। তো এইটাকেই বলা হয়েছে, এটার এন্ডোডার্মে বা মেরুদণ্ডী প্রাণীর অন্ত্রে সাধারণত হচ্ছে এই ক্ষণপথযুক্ত দেখা যায়, যারা কিনা ক্ষণিকের জন্য নিজেদের শেপ চেঞ্জ করতে পারে। জনন অঙ্গের আবরণী টিস্যু, বিশেষভাবে রূপান্তরিত আবরণী টিস্যু, যেটার থেকে কিনা শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হয়। ছেলেদের বডিতে আলটিমেটলি শুক্রাণু উৎপন্ন হবে এই জনন অঙ্গের আবরণী টিস্যু থেকে, আর মেয়েদের বডি থেকে ডিম্বাণু উৎপন্ন হবে এটা। আর এরাই পরবর্তীতে প্রজননে অংশগ্রহণ করে প্রজাতির ধারাটা কী করবে? বজায় রাখবে আর কি, ঠিকঠাক মতো। আর এরপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু। গ্রন্থি, গ্রন্থির ভিতর থেকে সবসময় মনে রাখবা রস বা হরমোন, গ্রন্থির ভিতর থেকে বিভিন্ন ধরনের হরমোন বা এনজাইম বের হয়, রিলিজ হয়। হরমোন অথবা এনজাইম, ENZYME, এনজাইম রিলিজ এটা। তাহলে গ্রন্থি আবরণী টিস্যুর ভিতর আমরা কি বলবো? এটার থেকে বিভিন্ন রস নিঃসৃত হয়। রস বলতে বেসিক্যালি কি? খাবার রস, খেজুরের রস না, এটা বেসিক্যালি হচ্ছে হরমোন আর এনজাইমকে বেসিক্যালি বুঝাইতে চাইছে এটা। তাহলে এইখানে আমাদেরকে বললাম যে আবরণী টিস্যুর লাস্ট, তাহলে এই পাশটাই ছিল হচ্ছে আবরণী টিস্যুর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে যে ভাগ করছে। সিলিয়া দেখতে ছোট, ফ্লাজেলা দেখতে বড়, ক্ষণপথ হচ্ছে যে তার নিজের বডি শেপ স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। জনন অঙ্গের আবরণী টিস্যু থেকে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়। আরেকটা হচ্ছে কি গ্রন্থি আবরণী টিস্যু থেকে রস বের হয় চুয়া চুয়া। এই যে এরকম ধরো যে গ্রন্থি আবরণী টিস্যুটা দেখতে এরকম, তোমরা তো মেডিকেলে আঁকো না, আমরা আঁকছি। এটার ভিতরে এরকম আসছে, তখন এইখানকার এই যে কোষগুলো দেখতে এরকম, এটার ভিতর থেকে এরকমভাবে তরল বের হয়, সবসময় বের হয়ে এরকম একটা ফোঁটার মতো তৈরি হয়, তারপরে এই ফোঁটাটাই হচ্ছে বের হয়ে রক্তের সাথে মিশে, বা অনেক সময় রক্তের মাধ্যমে। তো এইটাই যে রসটা বের হচ্ছে, এই রসগুলো কিন্তু এই যে প্রত্যেকটা কোষের মধ্যে উৎপন্ন হচ্ছে। এখানকার যে প্রত্যেকটা কোষ আছে এই কোষগুলোর মধ্যে বেসিক্যালি হচ্ছে কি এই রসটা উৎপন্ন হয়ে তারপরে এগুলো বের হয়ে আসতেছে যে বাহিরে, সেই তারপর হচ্ছে এখানে জমা হয়ে ওইটা বাহিরের দিকে বের হয়ে এরকমভাবে যাচ্ছে।
তাহলে বুঝাইতে পারছি এই কথাটা। তাহলে এখানে বললো দেখা যাচ্ছে যে আবরণী টিস্যুর বিভিন্ন অঙ্গ বা নালীর ভেতরের বা বাইরের অংশ তৈরি করে থাকে। সবসময় ওই যে বললাম চামড়া কি শুধু বাইরের দিকের অংশই তৈরি করবে, পেটের পাকস্থলীর ভিতরের ওই লাইনিংও তো তৈরি করছে এই আবরণী টিস্যু। এগুলো এই যে ক্ষরণ, রক্ষণ, শোষণ, ব্যাপন এই সবগুলো কাজে অংশগ্রহণ করে। এই জায়গাটা একটু আলাদাভাবে মনে রাখবা, কারণ এই জায়গাটা হচ্ছে পরীক্ষায় আসবে। ওই যে এই জায়গাটা পরীক্ষায় বহুপদীতে আসবে যে আবরণী টিস্যুর কাজ কি। এটা ক্ষরণ করে, রূপান্তর হয়, শোষণ করে, ব্যাপন করে, বিভিন্ন ধরনের কাজেই এটা আসলে অংশগ্রহণ করে। এখানে সবগুলো কাজই আলটিমেটলি এখানে আছে, এটা একটু মাথায় মনে রেখে। আর তারপরে বলছে যে এই আবরণী টিস্যু থেকে গ্রন্থি টিস্যু বা হচ্ছে জনন টিস্যু পরিণত হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে। তো এই পার্টটা যেটা এখন পর্যন্ত পড়াইলাম, এগুলো আসলে ওইভাবে আসবে না সিকিউতে কখনো। এগুলোর জন্য সবগুলোর যে উদাহরণগুলো আছে, যে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালী, ফ্লাজেলারটা হচ্ছে এন্ডোডার্ম, ঘনপদেরটা হচ্ছে এন্ডোডার্ম, এই জায়গাগুলো জাস্ট একটু মনে রাখতে পারলেই তুমি উতরে যাবে, এছাড়া আর কিছু লাগবে না। এইবার আসো আমরা একদম প্রথম আবরণী টিস্যুর ভিতর প্রথমটা যেটা ছিল সেটাকে আমরা জানি কী পড়ছিলাম, আবরণী টিস্যুর এই পার্টটা সম্পর্কে আমরা মাত্র পড়লাম। এখন হচ্ছে আমরা যোজক টিস্যু সম্পর্কে পড়বো, তারপরে পেশি টিস্যু সম্পর্কে পড়বো, আর শেষে স্নায়ু টিস্যু সম্পর্কে পড়বো। এই চারটার ভিতর মাত্র আবরণী টিস্যুটা শেষ করছি। এখন হচ্ছে আমরা আমাদের যোজক টিস্যুর পার্টে যাব। যোজক টিস্যু দেখতে কীরকম সেটা। যোজক টিস্যুর যে পার্টটা আছে, যোজক টিস্যুর ভিতরে সাধারণত আমরা বলা হয় এটাকে কানেকটিভ টিস্যু বলা হয়। যোজক টিস্যু বা এটার অপর একটা নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। এইটাতে মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এবং কোষের সংখ্যা কম থাকে। তাহলে একটু শব্দটা খেয়াল করো, মাতৃকার পরিমাণ বেশি বললো না আমাকে। আমি একটু আরেকবার কালারটা চেঞ্জ করে নিই, হলুদ কালারটা নিলে মেবি বেস্ট হবে। তাহলে এইখানে আমাকে বললো যে এইখানে মাতৃকার পরিমাণটা কি থাকে, মাতৃকার পরিমাণটা সাধারণত তুলনামূলকভাবে বেশি থাকে, কিন্তু কোষের সংখ্যা তুলনামূলকভাবে কীরকম থাকে, কম থাকে। তাহলে যেই জায়গায় যেই কোষের মধ্যে আলটিমেটলি এক জায়গায় অনেকগুলো টিস্যু আসছে, তাহলে ওটাকে কেন আমি কানেকটিভ টিস্যু বলতে পারবো, কারণ ওই জায়গায় কোষের সংখ্যা কম কিন্তু কোষের ভিতরে যে মাতৃকার পরিমাণ বেশি, দ্যাট মিনস ম্যাট্রিক্সের পরিমাণ বেশি, তাইলেই ওটাকে আলটিমেটলি আমরা যোজক টিস্যুর পার্টের ভিতর বলবো। এখন এই যোজক টিস্যু বেসিক্যালি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলিটাল যোজক টিস্যু, আর একটা হচ্ছে আমাদের এখানে তরল যোজক টিস্যু। তো এই তিনটা যোজক টিস্যু সম্পর্কে আমরা এখন একটু ডিটেলস জানার চেষ্টা করব যে এটা। আর এই যে যোজক টিস্যুর এই ভাগটা করছে এটা কিন্তু কাজ ও গঠনের উপর ভিত্তি করে। গঠন ও কাজের উপর ভিত্তি করে যোজক টিস্যু কয় প্রকার, গঠন ও কাজের উপর ভিত্তি করে যোজক টিস্যু হচ্ছে বেসিক্যালি তিন প্রকার। এটা তিনটা ধরন আছে। একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, একটা হচ্ছে স্কেলিটাল যোজক টিস্যু, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে যে তরল যোজক টিস্যু আছে সেটা। তাহলে আসো আমরা ফাইব্রাস যোজক টিস্যুটা সম্পর্কে আগে একটু জানি। এই ধরনের যোজক টিস্যু দেহের ত্বকের নিচে পেশির মধ্যে থাকে। তাহলে ফাইব্রাস যোজক টিস্যু ফাইবার, ফাইব্রাস কথাটা বেসিক্যালি আসছে ফাইবার শব্দটা থেকে। ফাইবার, ফাইবার শব্দ থেকেই বেসিক্যালি আসছে কি ফাইব্রাস। এই ফাইবার তাহলে কোথায় থাকবে, পেশি। তুমি যে যখন মাংস খাও দেখছো, মাংসরে যদি তুমি আলাদা করো এরকমভাবে, এরকম লম্বা লম্বা সুতার মতো পাওয়া যায়, মাংসরে দাঁত দিয়ে আলাদা করতে গেলে সুতার মতো, এইগুলোই অনেকগুলো এরকম লম্বা সুতা মিললে একটা কি হয়েছে, এরকম বিশাল একটা মাংসের টুকরা তোমার ফর্ম হয়ে গেছে। তাহলে এই যে লম্বা লম্বা সুতার মতো বা ফাইবার যে তুমি দেখতে পাচ্ছ, এটাকেই বলা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু। এই জন্যই বললো এই ধরনের টিস্যু দেহত্বকের পেশির মধ্যে সাধারণত অবস্থান করে, এবং এই ধরনের মাতৃকায় তন্তুর পরিমাণ কি থাকে, অনেক বেশি পরিমাণ থাকে, অনেক বেশি তন্তু দ্বারা গঠিত হয় এই সিকোয়েন্সটা। কোষ কম থাকে বাট তন্তুর পরিমাণ অনেক বেশি থাকে এটি। তাহলে এটা হচ্ছে একটা মাংসের টুকরা, মাংসের টুকরা। এই টুকরার মধ্যে সাধারণত এরকম ফাইবারের মতো জিনিসপত্র থাকবে তোমার, এইটাকে এখান থেকে বলতে চাইছে। স্কেলিটাল যোজক টিস্যুর ভিতরে সাধারণত কী থাকবে, দেহের অভ্যন্তরীণ বা ভিতরের কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলা হয়। ভিতরে স্কেলিটন, স্কেলিটন শব্দটা হচ্ছে কঙ্কাল, কঙ্কাল শব্দটা থেকে আসছে স্কেলিটন, কঙ্কাল। এই স্কেলিটাল শব্দটা হচ্ছে কঙ্কালের একটা ভিন্ন মিনিং। তো এই জন্য একটু মনে রাখো, দেহের অভ্যন্তরীণ যে কাঠামো আছে এই কাঠামো গঠনকারী টিস্যুর নামই হচ্ছে স্কেলিটাল টিস্যু। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো, মানে এখন অভ্যন্তরীণ কাঠামো কেন বলা হয় এটাকে গঠন করে, অভ্যন্তরীণ কাঠামো এই কঙ্কাল না থাকলে কি হইতো, তুমি চিন্তা করো তো, তোমার বডির থেকে সবগুলো হাড়ে বের করে ফেলছো, শুধু মাংস আসছে, এই মাংসগুলোরে তুমি একটা জায়গায় রাখলে কি তোমার বডির শেপটা নিবে কখনো, কখনোই এটা তোমার বডির শেপটা নিবে না। তার মানে তোমার বডির স্ট্রাকচারটা গঠন করতে এই বডির কঙ্কালটা সহায়তা করছে। এই জন্য সাধারণত বলা হয় এই টিস্যু দেহের কাঠামো গঠন করে। দ্যাট মিনস তোমার বডিটা দেখতে কীরকম হবে, এটা হচ্ছে তোমার কঙ্কালের গঠন এরকম দেখা তোমার বডি দেখতে কী হয়েছে, এরকমের মতো একটা স্ট্রাকচার পাইছে। এই কনসেপ্টটা দেহের নির্দিষ্ট একটা আকৃতি ও দৃঢ়তা দেয় এবং অঙ্গ সঞ্চালনে সহায়তা করে। হাড্ডি না থাকলে জীবনেও হাত পা এগুলো একটাও নড়াইতে পারতো না, চলনে সহায়তা হইতো না এটা। যেমন মস্তিষ্ক বলো, মেরুরজ্জু বলো, ফুসফুস, হৃৎপিণ্ড, এরকম নানা রকম নাজুক অঙ্গকে রক্ষা করে। যেমন তুমি দেখো তো, কেন বললে এই কথাটা, মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃৎপিণ্ড এগুলো রক্ষা করতে আবার এই কঙ্কালতন্ত্র কেমনে সহায়তা করে।
মস্তিষ্ক বলতে মাথার ব্রেনের ভিতরের অংশটাকে বুঝাইছে। এইটার বাহিরের দিকে এই যে মাথার যে খুলিটা আসছে, এই খুলিটা আসছে বলেই ভিতরের ওই মস্তিষ্কটা খুব সুন্দর মতো তোমার রক্ষা পাইতেছে। তোমার বুকের এই যে দেখো হৃৎপিণ্ড যেটা, এই হার্টের উপর একটা বুকে দেখো যে শক্ত কঙ্কালের কতগুলা, ওই যে আমাদের বুকের যেই হাড়গুলো আছে, এই হাড়গুলো আসছে থেকেই ভিতরের ফুসফুসটায় হঠাৎ করে কেউ তোমার বুকে আঘাত করলেও লাগতেছে না। দুই পাশে যে পাঁজরের হাড়গুলো এরকমভাবে তোমার ইয়া করে রাখছে বুকের সিকোয়েন্সে, এবং এইখানেই হচ্ছে কিন্তু একটা ভিতরের দিকে ফুসফুস, এই সাইডে একটা ভিতরের দিকে ফুসফুস, এই মাঝখানে হাড়। কিন্তু এই যে উপরের দিক থেকে এগুলো আসতে বইলেই তোমার কি হচ্ছে না, সরাসরি গিয়া আঘাতটা লাগতেছে না। এই জন্য দেহের এরকম নরম বা নাজুক অঙ্গ যেগুলো আছে, এগুলোকেও কিন্তু রক্ষা করা কার কাজ? এগুলোকেও রক্ষা করা এই কঙ্কালতন্ত্রের বেসিক কাজ। এই জন্যই বলছে ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক, মেরুরজ্জু এই সবগুলোকে রক্ষা করে রাখে। বিভিন্ন ধরনের রক্তকণিকাও উৎপাদন করে। ওই যে ছোটোবেলা থেকে পড়ছো না, হাড়ের মধ্যে রক্ত উৎপন্ন হয়, ক্যালসিয়াম খাও ওই জন্য বেশি বেশি। তো এটা কি বললো, বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদনও কি করে, এটা সহায়তা করে। এছাড়া ঐচ্ছিক পেশির কোষের সাথে সংযুক্ত হতে এটা ইয়া করে। হাড্ডির সাথেই কিন্তু এই যে তোমার যে হাতের যেই মাসেল, এই মাসেলটা কিন্তু নিচের এই হাড্ডির সাথেই আলটিমেটলি কানেক্টেড। এই উপরের এই মাসেল বলো, নিচের এই মাসেল বলো, এই সবগুলো কিন্তু এই হাড্ডির সাথে কানেক্টেড আছে। এই জন্য বলছে যেরকম ঐচ্ছিক টিস্যু যেগুলো, এগুলো সবসময় এই ভিতরের এই হাড়ের সাথে কানেক্টেড থাকে। ভিতরের এখানকার এই হাড়ের সাথে আলটিমেটলি এটা কানেক্টেড থাকে, উপরের এই পেশির সিকোয়েন্সগুলো, যার কারণে হচ্ছে তোমার হাত পা এগুলো সব নাড়াইতে পারো আর কি। এখন এই স্কেলিটাল যোজক টিস্যু বেসিক্যালি দুই ধরনের। স্কেলিটাল যোজক টিস্যু দুই ধরনের, একটা হচ্ছে কোমল অস্থি আর একটা হচ্ছে অস্থি। কোমল অস্থি এটা জানো যে কোথায় কোথায় আসছে, যেগুলো অনেক বেশি শক্ত না, যেমন তোমার নাকের উপরে দিয়ে দেখো, এটাও কিন্তু শক্ত, বাট আহামরি খুব বেশি শক্ত না। তার মানে এটা কি বলা হচ্ছে, কোমল অস্থি। কানের এইখানের এই পিনার সিকোয়েন্সটা দেখো, এটাও কিন্তু শক্ত, কিন্তু খুব বেশি শক্ত না। এগুলোকে চাপ দিয়ে ছেড়ে দিলে আবার আগের অবস্থায় হয়ে যায়। এই ধরনের গঠনকে বলা হয় কোমল অস্থি। তো বলছে কোমল অস্থি এক ধরনের নরম স্কেলিটাল যোজক টিস্যু, আহামরি খুব বেশি শক্ত না। যেমন মানুষের নাক আর কানের পিনা সাধারণত হচ্ছে এই ধরনের কোমল অস্থি দিয়ে তৈরি হয়। ক্লিয়ারলি বুঝাতে পারলাম তো? কোমল অস্থি কোথায় থাকে তাইলে, নাকে থাকে, আর একটা হচ্ছে কানের পিনায় থাকে। আর অস্থি যেটা, এটা হবে অনেক শক্ত, ভঙ্গুর। এই জন্য বলছে এই ধরনের বিশেষ দৃঢ়, ভঙ্গুর আর অনিয়মিত স্কেল আর অনমনীয় স্কেলটাল টিস্যু দিয়ে গঠিত, এবং এদের মাতৃকে সাধারণত ক্যালসিয়াম জাতীয় পদার্থ বেশি জমা হয় দেখে এরা অত বেশি দৃঢ় বা শক্ত হয়। তার মানে হাড়টি বেশি শক্ত হবে না নরম হবে, এটা কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে ক্যালসিয়াম জাতীয় পদার্থের উপরে। যেখানে ক্যালসিয়াম জাতীয় পদার্থ বেশি আছে সেইখানকার হাড্ডি কি আসবে, তত বেশি শক্ত হবে। আর যেখানে ক্যালসিয়াম জাতীয় পদার্থ যেই হাড্ডিতে কম, সেটা তুলনামূলক নরম হবে। তার মানে তরুণ অস্থির ভিতর কি আসছে, আমার ক্যালসিয়ামের পরিমাণ কম আসছে, আর অস্থির মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কি আসছে, বেশি আসছে। এটা একটু মাথায় রেখো। আর তরুণ অস্থি দেখতে, এই তরুণ অস্থি আর অস্থির মধ্যে পার্থক্য আসবে কিন্তু, এটা নরম, এটা হচ্ছে দৃঢ়, এটা ভঙ্গুর, এটা নমনীয়, আর এটা অনমনীয়। ওদের মাতৃকায় সাধারণত হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বেশি, এদেরটায় কম থাকে। নাকের আর পুরো বডির হাড়টার যত জায়গা আছে সব জায়গায় সাধারণত এটা থাকে, স্কেলিটাল যোজক টিস্যু। এইবার আসো যোজক টিস্যুর ভিতর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে তরল যোজক টিস্যু। যদিও আমাদের সামনে একটা বিস্তারিত চ্যাপ্টার আছে, সেইখানে আরও তোমাকে একদম তরল যোজক টিস্যুর ভিতর ডিটেলস বলবে, তবে এইখানে হচ্ছে একটু বেসিক পার্টের একটা কথা একটু শুধুমাত্র বলে দিবে তরল যোজক টিস্যুর পার্ট থেকে। তরল যোজক টিস্যুর ভিতরে বলবে কি, দেখো এটা বুঝতেই পারতেছো, তরল যোজক টিস্যু সাধারণত রক্তকে বলা হবে। রক্ত টাইপের যে জিনিসগুলো আছে, রক্ত, লসিকা, এই ধরনের জিনিসই হচ্ছে তরল যোজক টিস্যুর পার্ট। তো এইখানে সেটাই বললো, তরল টিস্যুর মাতৃকা সাধারণত তরল থাকে। এটা তো বলার নেই যে রক্ত কিসের মধ্যে, একটা তরলের মধ্যে আলটিমেটলি হয়, লোহিত রক্তকণিকা বলো, শ্বেত রক্তকণিকা বলো, এগুলো ভাসতে থাকে কি একটা তরলের মধ্যে। এই জন্য বললো তরল টিস্যুর মাতৃকা সাধারণত তরল হবে। এই ধরনের বিভিন্ন জৈব পদার্থ এটার ভিতর দ্রবীভূত অবস্থায় থাকে। এই টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহের বিভিন্ন দ্রব্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা। রক্তের কাজগুলোই বেসিক্যালি বলতেছে, কিন্তু কিন্তু তুমি হয়তো বা তোমার জন্য এখন একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ তুমি এখন রক্তের কাজ সবগুলো জানো না। তো রক্তের চ্যাপ্টারে গিয়ে এগুলো আরও বেসিক ক্লিয়ার হবে। জাস্ট এখন একটু মাথায় রাখো যে এই ধরনের টিস্যুর প্রধান কাজ হবে কি, যে দেহের এক জায়গা থেকে জিনিসপত্র অন্য জায়গায় পরিবহন করে নেয়, তারপরে রোগ প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করে, এগুলো বিশেষিয়া। আর এই তরল যোজক টিস্যু আবার দুই রকমের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে কি লসিকা। লসিকা আর রক্তের ভিতর বেসিক পার্থক্যটা যদি আমি তোমাকে একটু জানিয়ে দিই, তাহলে হচ্ছে তোমার জন্য বুঝতে হয়তো বা সুবিধা হবে। রক্ত হচ্ছে কোনো একটা জায়গা যখন ধরো কেটে যায়, কেটে গেলেই তো ফিনকি দিয়ে যে লাল রঙের ইয়াটা বের হয়, সেটাকে আমরা কি বলি, রক্ত। কিন্তু যত আস্তে আস্তে সময় যাইতে থাকে, সময়ের সাথে সাথে তুমি দেখবা কি যে ওই জায়গাটার উপর একটা আবরণের মতো পড়ে, পড়ার পর তুমি যদি টিপ দাও, একটা হলদেটে টাইপের তরলের মতো বের হয়। ওটা কিন্তু রক্ত না, কিন্তু একটা হলদে টাইপের ইয়ার মতো দিন শেষে 2 দিন বা 3 দিন পরে তোমার ওটার মধ্যে থেকে বের হচ্ছে। এই যে 2 দিন বা 3 দিন পর থেকে ওটার মধ্যে থেকে বের হচ্ছে, এটা হচ্ছে লসিকা, পরবর্তীতে যেটা বের হচ্ছে।
আর প্রথমে যেটা বের হয়েছে সেটা হচ্ছে কি রক্ত। তো এটাই তোমাকে বললো যে এরকম তরল যোজক টিস্যু সাধারণত হইতে পারে কয় রকমের, দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে রক্ত হইতে পারে, একটা হচ্ছে লসিকা হইতে পারে। তাহলে তরল যোজক টিস্যু প্রথম থেকে বলতেছে তরল যোজক টিস্যুর মাতৃকা কীরকম থাকবে, তরল। এটার মাতৃকা কী দ্বারা হবে, জৈব পদার্থ দ্বারা থাকবে। এই টিস্যুর প্রধান কাজ কি, দেহের বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা আর রক্ত জমাট বাঁধাতে সহায়তা করা। মানে 3 ধরনের রক্তকণিকার 3টা ভিন্ন ভিন্ন কাজ বলছে। দ্রব্যাদি পরিবহন করা এটা লোহিত রক্তকণিকার কাজ, রোগ প্রতিরোধ করা এটা শ্বেত রক্তকণিকার কাজ, রক্ত জমাট বাঁধাতে সহায়তা করা এটা হচ্ছে কার, অনুচক্রিকার কাজ এটা। আর এইখানে বলছে 2টা প্রকার, একটা হচ্ছে রক্ত আর লসিকা। এইবার আসো রক্ত নিয়ে আমরা হচ্ছে একটু বেসিক জানি। আর তোমাদেরকে তার আগেই বলে দিই, এই যে স্লাইডটা এখন আমি তোমাদেরকে পড়াবো এটা 100% ইম্পর্ট্যান্ট। এখান থেকে এমসিকিউ এত আসে এমসিকিউ, এই জন্য এটা একটু ভালো মতো খেয়াল করো লাইনগুলো। এই পার্টটার ভিতর তোমাকে প্রথমে যেই কনসেপ্টটা এখান থেকে বলতে চাইছে, যে ইয়ার পার্ট থেকে একদম প্রথমে দেখো বলছে কি রক্তের সিকোয়েন্সে রক্তের বেসিক কিছু তোমার বর্ণনা বলে দিচ্ছে, যে রক্ত হচ্ছে ভাই ক্ষারীয় টাইপের হবে, তারপরে হচ্ছে এটা ঈষৎ লবণাক্ত। তোমরা কখনো রক্ত মুখে দিয়ে দেখছো, রক্ত মুখে দিলে কীরকম মনে হয়, একটা লবণ লবণ ভাইব আসে না এটা থেকে, তো এই জন্য এটা ক্ষারীয় লবণাক্ত লাল বর্ণের একটা তরল যোজক টিস্যু। এটা ধমনী, শিরা এবং কৌশিক নালিকার মধ্য দিয়ে পরিবাহিত হয়। এই পার্টটা কিন্তু একটু অন্যরকম হবে, এবং এইটার যে বেসিক সিকোয়েন্স এটা হচ্ছে তোমাদেরকে বলেই দিবে, যে তোমরা গিয়ে যখন ইয়াতে যাবা তখন 5th চ্যাপ্টারে গিয়ে বা 6th চ্যাপ্টারে গিয়ে এটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবা। এখন শুধু একটু বেসিক পার্টটা সম্পর্কে তোমাকে জানাচ্ছে। তাহলে রক্ত হচ্ছে ক্ষারীয়, রক্ত ঈষৎ লবণাক্ত, মুখে দিলে মনে হবে, এবং এটা তরল যোজক টিস্যু দ্বারা তৈরি। রক্ত ধমনী, শিরা এবং কৌশিক নালিকার মধ্যে দিয়ে পাসছে। এটা জাস্ট জানো ধমনী শিরা কি, ওটা ওই চ্যাপ্টার আমি পুরোটা বুঝিয়ে দিব। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে সাধারণত হচ্ছে রক্ত এই তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। দ্যাট মিনস তুমি যদি দেখবা যাদের বডিতে রক্তের পরিমাণ কম আসছে তারা খুব অল্পতেই ঠান্ডা হয়ে যায় এবং ওদের বডি খুব কাঁপতে থাকে। যাদের বডিতে রক্ত কম আসছে তাদের, কারণ রক্ত হচ্ছে তোমার বডির টেম্পারেচারটাকে ধরে রাখতে সহায়তা করে। ব্লাডই সাধারণত হচ্ছে যে কোনো উষ্ণ রক্তবাহী প্রাণীর বডির টেম্পারেচারটা ও কনজার্ভ করে রাখে, ওর ভিতর হিটটা রাখে। যার কারণে এই জন্য যার বডিতে রক্ত যত বেশি তার বডি তত বেশি গরম লাগে, আর যার বডিতে রক্ত যত কম তার বডি তত কী লাগে, ঠান্ডা লাগে। তুমি যদি রক্তকে ভাঙো তাহলে রক্তের মোট ভিতরে 2টা জিনিস পাবা। এখন রক্তকে ভাঙলে ভাই কী 2টা জিনিস পাবো একটু বলেন। প্রথম যেই পার্টটা পাবা সেটা হচ্ছে কি, রক্ত কতগুলো কি তরল জিনিসের মধ্যে থাকবে না। ধরো যে এটা হচ্ছে আমাদের সেই তরল জিনিসটা, এইটার মধ্যে না হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ইয়া থাকবে, রক্তকণিকাগুলো ভাসতে থাকবে। এটা হচ্ছে আমাদের সেই তরল ইয়াটা, এইটার মধ্যে আমাদের যে কণিকাগুলো আসছে, যে এখানকার যে কণিকা, ধরো এটা লোহিত রক্তকণিকা দেখতে, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা দেখতে, এটা অনুচক্রিকা দেখতে, এরকম। তাহলে একটা পার্ট আমরা এখান থেকে পাইতেছি কি, একটা পার্ট পাইতেছি হচ্ছে তরল, একটা হচ্ছে এই তরল অংশটা, আরেকটা পার্ট পাইতেছি কি, এই যে এই রক্তকণিকাগুলা, কণিকা, এই 2টা মিললে আলটিমেটলি একসাথে আমরা কি বলতে পারি, এই পুরাটাকে একসাথে আমরা রক্ত বলতে পারি। এই 2টাকে একসাথে রক্ত বলা যায়। ক্লিয়ারলি? তাহলে রক্তের উপাদান বেসিক্যালি কয়টা, রক্তের উপাদান হচ্ছে বেসিক্যালি 2টা। একটা হচ্ছে রক্তের রস, দ্যাট মিনস এই যে রক্তের রস হলুদ কালার যেটা এখন, আরেকটা হচ্ছে রক্তকণিকা। আর এই রক্ত রস আর রক্তকণিকা 2টা একসাথে মিললে হয় রক্ত। তাহলে এই যে বলছে রক্ত রস, যেটার ইংলিশ নাম প্লাজমা, এটা হচ্ছে একটা তরল অংশ, এটা হলুদ কালার দেখতে, এটার ভিতর পানি থাকে 91 to 92%। এই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডের পছন্দের প্রশ্ন, যে রক্তের ভিতর পানির পরিমাণ কতটুকু, 91 to 92%, এবং এইখানে জৈব পদার্থ থাকে 8 to 9%। এটা জৈব আর অজৈব পদার্থ থাকে 8 to 9%, আর পানি থাকে হচ্ছে বাদ বাকি 91 থেকে 92%। এই হলুদ টুকের মধ্যে কথা বলতেছে। রক্তের রসে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, হলুদ এটার মধ্যে, বজ্র পদার্থ যাবতীয়, এই তরলটার মধ্যে বজ্র পদার্থ, প্রোটিন, হরমোন টরমোন যা আছে সব মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে এখান থেকে রক্ত রসটা আমাদের গেল। তাহলে আরেকটা পার্ট কি আছে, রক্তকণিকা। রক্তকণিকা বেসিক্যালি আসছে আমাদের বডিতে 3 ধরনের। কত ধরনের, 3 ধরনের রক্তকণিকা আসছে। প্রথমটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তারপরেরটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, আর শেষেরটাকে বলা হয় অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার ইংলিশ নামগুলো এটা মাস্ট মনে রাখতে হবে। ইরাইথ্রোসাইট বলা হয়, অথবা রেড ব্লাড কর্পাসল বলা হয়, রেডের RBC। এই জন্য লোহিত রক্তকণিকার অপর একটা নাম হচ্ছে কি RBCও বলা হয়। তাহলে তোমরা এখান থেকে একটু মাথায় রাখবা, কণিকা সাধারণত কয় প্রকারের, 3 প্রকারের। কি কি, লোহিত রক্তকণিকা যেটার ইংলিশ নাম ইরাইথ্রোসাইট বা রেড ব্লাড সেল বা RBC, শ্বেত রক্তকণিকা যেটার বাংলার ইংলিশ নাম হচ্ছে লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, দ্যাট মিনস WBC, আর অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট বা ব্লাড প্লাটিলেটস, BP। এই সিকোয়েন্স থেকে
তো এইখানে বললো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিনটা থাকার কারণে এই লোহিত রক্তকণিকার রং কীরকম? লোহিত রক্তকণিকার রং কিন্তু লাল। এই পার্টটার কথা একটু মাথায় রেখো। হিমোগ্লোবিন নামক এক ধরনের লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্তের রং লাল হয়। পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার, যে রক্তের রং লাল হওয়ার জন্য দায়ী আলটিমেটলি কে? তো রক্তের রং লাল হওয়ার জন্য দায়ী হচ্ছে হিমোগ্লোবিন নামক ওই যৌগটা। এটা হচ্ছে লৌহজাত বলতে বেসিক্যালি এটা মিন করছে এটার ভিতরে আয়রন থাকে। এটা Fe আয়রন দিয়ে তৈরি একটা যৌগ, Fe2+ সিকোয়েন্সে এটা, দ্যাটস ওয়াই হচ্ছে এই পার্টিশনটা বলা হয়েছে। এই জন্য লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন নামক একটা লৌহজাত যৌগ থাকে যার জন্য এটা রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিনই এই আয়রনের সাথে অক্সিজেন বাইন্ড হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং সেইটার মাধ্যমেই পুরো বডিতে অক্সিজেন ট্রান্সপোর্ট হয়। তাইলে এই হিমোগ্লোবিনের সাথে কে যুক্ত হচ্ছে? অক্সিজেন বাইন্ড হয়ে কি গঠন করতেছে? অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করতেছে এবং এই অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপেই পুরো বডিতে আলটিমেটলি কি রক্তের ওই অক্সিজেনটা পাস হচ্ছে। এটাকে মাথায় রেখো। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। এই লোহিত রক্তকণিকার কাজটা বললাম। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক একটা উপাদান থাকে যার জন্য রক্তের রং লাল। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পুরো বডিতে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে অক্সিজেনটাকে শরীরের বিভিন্ন স্থানে পাস করে। তাহলে অক্সিজেনের কাজটাকে আমরা এখান থেকে পড়তে পারলাম। লোহিত রক্তকণিকার কাজটা পড়লাম। এবার হচ্ছে আমরা পড়বো শ্বেত রক্তকণিকার কাজ। শ্বেত রক্তকণিকার কাজটা হচ্ছে সাধারণত কি? জীবাণু ধ্বংস করা। এইটুকু জাস্ট মাথায় রাখতে পারলেই হবে। জীবাণু ধ্বংস করা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। এটা দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। আর অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। রক্ত জমাট কীভাবে বাঁধায় এটা হচ্ছে আমাদের তাহলে রক্ত জমাট বাঁধাতে কে সহায়তা করবে? অনুচক্রিকা বেসিক্যালি সহায়তা করবে। শ্বেত রক্তকণিকা কী কাজে সহায়তা করবে? জীবাণু ধ্বংসে সহায়তা করবে। আর লোহিত রক্তকণিকা কী করবে? অক্সিজেন ট্রান্সপোর্টে সহায়তা করবে। তাহলে আশা করি যে এই স্লাইডে তোমাদের আর সেরকম সমস্যা থাকার কথা না। এটা খুব ইজি এবং এটা একদম দুধভাত টাইপের মতো। এই পাশে দেখো আমরা দিয়ে দিচ্ছিলাম লোহিত রক্তকণিকার কতগুলো ফিগার। ওই যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার চিত্র, আর এটা হচ্ছে আমাদের সেই অনুচক্রিকার চিত্র। প্রত্যেকটা দেখতে এইটার কাজ হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করা। এটার কাজ অক্সিজেন ট্রান্সপোর্ট করা, এইটার কাজ হচ্ছে রোগ প্রতিরোধে সহায়তা করা, আর এটার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধাইতে সহায়তা করা। এই হচ্ছে মোট তিনজনের তিনটা ভিন্ন ভিন্ন কাজ। এইবার তো বললাম যে এই রক্ত ছাড়াও আরেকটা কি আসছে? এই পার্টে লসিকা আসছে। তাহলে আসো আমরা লসিকাটাকে সম্পর্কেও জানি। লসিকা সাধারণত মনে রাখবা দুইটা টিস্যুর মধ্যবর্তী বিভিন্ন টিস্যুর মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে। ধরো যে এটা একটা কোষ, এটা আরেকটা কোষ, এই প্রত্যেকটা কোষের মাঝখানে একটু ফাঁকা জায়গার মতো আছে। এই ফাঁকা জায়গাগুলোতে সাধারণত হচ্ছে থাকবে, জলীয় একটা পদার্থ থাকবে, সেটাকে লসিকা বলা হয়েছে। এই জন্য লসিকার এই ইয়াটাকে বলা হয় ইন্টারসেলুলার স্পেসে সাধারণত এটা অবস্থান করে। ইন্টারসেলুলার শব্দের অর্থই হচ্ছে দুইটা সেলের মাঝখানে। ইন্ট্রা শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী স্থান। এই জন্য দুইটা টিস্যুর মাঝখানে বা দুইটা সেলের মাঝখানে যেটা থাকে, যে জলীয় পদার্থ জমা হয়, তাকে লসিকা বলা হয়। এটা পরীক্ষায় আসবে সংজ্ঞা, যে লসিকা কি। তখন তোমাকে বলতে হবে যে দেখেন এইটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে আরেকটা কোষ, এটা হচ্ছে আরেকটা কোষ। এই কোষগুলোর মাঝখানে যেই জলীয় অংশটা আসছে, এই যে প্রত্যেকটা কোষের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গায় যেটা থাকে এটা লসিকা কিন্তু কখনো রক্তের নালীর মধ্যে দিয়ে পাস করে না। এগুলোর জন্য আবার পাস করার জন্য আলাদা আলাদা নালিকা তন্ত্র আছে ওইটার মধ্যে। আর লসিকা দেখতে কীরকম? এটাও ক্ষারীয় বর্ণের, এটা দেখতে হলুদ বর্ণের। আর এটা রোগ প্রতিরোধ কোষ থাকে, যাকে লসিকা কোষ বলা হয় বা লিম্ফয়েড সেল বলা হয় ইংলিশে। তাহলে তোমাকে যদি কেউ হঠাৎ করে জিজ্ঞেস করে আচ্ছা লসিকা সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, তখন তুমি কি বলবা? হ্যাঁ, লসিকা সাধারণত টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে এটা থাকে। লসিকা পাস করার জন্য এই ফাঁকা স্থানে যে রসটা থাকে এটার নামই লসিকা। এটা দেখতে হলুদ কালার আর এটার স্বাদ হচ্ছে এরকম ক্ষারীয়। আর এটা কিসের মাধ্যমে যায়? বিভিন্ন নালীর মাধ্যমে ট্রান্সপোর্ট করে, আর এটা রোগ প্রতিরোধে সহায়তা করে। এটা হচ্ছে লসিকার কাজ। তাহলে আমাদের দুইটা কেস, আবরণী টিস্যু সম্পর্কে আমরা শেষ করলাম, তারপরে হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুর তিনটা পার্ট আমরা শেষ করলাম। এখন আমরা এখান থেকে পড়বো হচ্ছে পেশি টিস্যুর গঠনটা সম্পর্কে আমরা একদম ডিটেলসভাবে একটু জানার চেষ্টা করব। তারপরে আমাদের কাছে হচ্ছে স্নায়ু টিস্যু। আরও আমাদের হচ্ছে এখানে দুইটা টপিক সম্পর্কে এখনও বাদ আছে, এই দুইটা টপিক পড়তে হবে। তাহলে আগে আসো আমরা হচ্ছে একটু পেশি টিস্যু সম্পর্কে জেনে নিই, যে এটাও হচ্ছে কিন্তু প্রাণী টিস্যুর একটা ধরন। তোমরা যে ফার্স্টের থেকে দেখতেছো, পেশি টিস্যুটা সম্পর্কে যদি তোমাদেরকে বলতে চাই, তোমরা বুঝতে পারতেছো এটা কিসের সাথে কানেক্টেড থাকবে? এটা পেশির সাথে কানেক্টেড থাকবে। দ্যাট মিনস হাত পা, এখানের যে মাংসগুলো আছে, এই মাংসগুলো নড়াচড়া করানোর জন্য এই পেশিটা আলটিমেটলি সংযুক্ত। তো এটা কোথায় থেকে? পেশি টিস্যুর সংজ্ঞাটা যদি আসে আমাদেরকে, আমরা তাহলে কীভাবে এটাকে উত্তর করব? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, সংকোচন আর প্রসারণে সক্ষম।
কেন হাত পা নাড়াও না, এগুলা সংকুচিত প্রসারিত করো না? তো এগুলা তুমি যখন ভ্রূণী অবস্থায় ছিলা তখন মেসোডার্ম থেকে তৈরি হয়েছে, বাট এগুলাকে তুমি সংকোচন আর কি করতে পারতেছো, প্রসারণ করতে পারতেছো। এই টিস্যুগুলাকেই আলটিমেটলি পেশি টিস্যু বলা হয়। পেশি টিস্যুর ভিতরে কিন্তু কখনো কোনো মাতৃকা বা ম্যাট্রিক্স থাকে না, দ্যাট মিনস এটার ভিতরে কোনো তরল অংশ থাকবে না, এটা মাথায় রাখবা। এগুলো হয় লম্বা লম্বা সরু এবং তন্তুময়, মানে হচ্ছে এইখানের সিকোয়েন্সে যখন তোমাদেরকে দেখাবো এটার ভিতর কিন্তু আমি কখনো তোমাকে বলবো না যে দেখো থকথকে জেলির মতো একটা পদার্থ মাতৃকা আসছে, এটা কিন্তু কখনো বলবো না। সবগুলোই দেখতে দেখো লম্বা লম্বা না, সবগুলোই দেখতে দেখো সরু না। তো এই সিকোয়েন্স থেকেই বলছে পেশি কোষগুলো দেখতে লম্বা হয়, সরু হয়, আর হচ্ছে তন্তুময়, পুরাটা তন্তু দিয়ে গঠিত, সরু লম্বা আর তন্তুময়। যেসব তন্তু আড়াআড়ি ডোরা কাটা থাকে তাদেরকে ডোরা কাটা পেশি বলা হয়। আর যেগুলো হচ্ছে এই যে দেখো এটার কিন্তু আড়াআড়ি একটা ডোরা কাটা আছে, এই যে ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা, দেখছো? আর এগুলার কোনো ডোরা কাটা আছে না, এটা কিন্তু কোনো ডোরা কাটা না, এটা লম্বা, জাস্ট লাইক লম্বা লম্বা এখানে শেপের মতো আছে একটা। এই যে এটা কিন্তু লম্বা লম্বা, এই যে এইখানে যদিও এটা ইন্টারক্যালেটেড ডিস্ক ডোরা কাটা বেশি বলা যায়, বাট এইটা হচ্ছে এই যে দেখো এটার খুব ভালো ডোরা কাটা আছে, আর এটার কোনো কি নাই, এটার কোনো ডোরা কাটা নেই। দ্যাট মিনস এগুলো সবগুলো দেখতে কীরকম লম্বা লম্বা টাইপের ইয়া দেখতে। এই জন্য সাধারণত যেগুলোর ভিতর এরকম তুমি আড়াআড়ি ডোরা কাটা দেখতে পারবা সেগুলোকে তুমি ডোরা কাটা পেশি বলবা, আর যেগুলোকে তুমি ডোরা দেখতে পারবা না সেগুলোকে তুমি মসৃণ পেশি নামে নামকরণ করবা। আর পেশি সাধারণত সংকোচন আর প্রসারণের মাধ্যমে মানবদেহের বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ করে। যদি তুমি হাতটা সোজা করো, এটা কি হয়েছে, প্রসারিত হয়েছে। হাতটা আবার বুকের কাছে নাও, হাতটা সংকুচিত হয়েছে। এইভাবে সংকোচন আর প্রসারণ হয় বলেই সাধারণত হচ্ছে অঙ্গচালনা বলো, তারপর অভ্যন্তরীণ বিভিন্ন পরিবহন বলো, এই কাজগুলো সম্পূর্ণ হয়। তো অবস্থান, গঠন আর কাজের উপর ভিত্তি করে পেশির 3 প্রকারে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। এখন আমরা এটাই দেখব। তাহলে আমি একটু আরেকবার তোমাকে রিক্যাপ করে দিচ্ছি এই জায়গাটা। পেশি সাধারণত সংকোচন আর প্রসারণের ক্ষেত্রে সহায়তা করবে এবং পেশি হাড়ের সাথে একসাথে লেগে থাকে। পেশির মধ্যে কখনো কোনো তরল যোজক টিস্যু থকথকে জেলের মতো মাত্রিকা থাকে না। পেশি সংকোচন আর প্রসারণের মাধ্যমে তোমার বডি আলটিমেটলি নড়াচড়া করতে সহায়তা করে। আর পেশি কয় ধরনের আছে? পেশি 3 ধরনের আছে। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি। এখন আমরা সেই জিনিসটা সম্পর্কে জানার চেষ্টা করব যে ঐচ্ছিক পেশি জিনিসটা কি, অনৈচ্ছিক পেশি জিনিসটা কি, আর হৃৎপেশি জিনিসটা কি, এই 3টার বেসিক পার্টটা আমি একদম সহজ ভাষায় তোমাকে বলে দিই। ঐচ্ছিক পেশি শব্দের অর্থ হচ্ছে, এটা মাথায় মনে রাখবা, এই পেশি তুমি নাড়াচাড়া করতে সক্ষম। এই পেশি তোমার মানে ইচ্ছাধীন, তুমি তোমার ইচ্ছা অনুসারে এটাকে খুব সুন্দর মতো নাড়াচাড়া করতে পারবা, সংকোচন করতে পারবা, প্রসারণ করতে পারবা। অনৈচ্ছিক পেশি হচ্ছে তোমার ইচ্ছাধীন না, তুমি চাইলেও এটাকে সংকুচিত করতে পারবা না, তুমি এটা চাইলেও প্রসারিত করতে পারবা না, এটা নিজের মতো করে যাবে। আর কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি, ওটা তো বুঝতেই পারতেছে, ওটা হৃৎপিণ্ডের পেশি শুধুমাত্র হবে, ওটা পুরো বডিতে থাকবে না, শুধু আল্লাহ তাআলা হৃৎপিণ্ড যেটা দিয়ে বানিয়েছে সেই হৃৎপেশির মধ্যে থাকবে হচ্ছে কার্ডিয়াক পেশি। তাহলে ঐচ্ছিক পেশির গঠন বা ডোরাকাটা পেশির গঠনের সিকোয়েন্সটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এটার পার্টের ভিতর কি, ঐচ্ছিক পেশির অপর নামই হচ্ছে কিন্তু ডোরাকাটা পেশি, কারণ একটু আগে আমি তোমাকে বলছিলাম। আর অনৈচ্ছিক পেশির ইয়ার নাম হচ্ছে মসৃণ পেশি। মসৃণ পেশি কেন? কারণ এটার ভিতর কোনো ডোরা কাটা নাই। আর ঐচ্ছিক পেশির ভিতর কিন্তু এই যে বলছিলাম সাইড থেকে আলটিমেটলি কি ডোরাকাটা একটা অবস্থান আছে, এটাকে বলা হচ্ছে। আসো ঐচ্ছিক পেশিটা তাহলে দেখি। এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত হয়, এইটাই হচ্ছে মেইন শব্দ, ইচ্ছা অনুযায়ী। দ্যাট মিনস তোমার ইচ্ছা হইলে এটা নড়াচড়া করতে পারবা, তোমার ইচ্ছা না হইলে এটা সংকুচিত বা প্রসারিত কোনোটাই হইতে পারবে না। এই টিস্যুগুলো দেখতে কোষগুলো কীরকম নলাকার, শাখাবিহীন বা আড়াআড়ি ডোরাকাটাযুক্ত। দেখো তো এই যে নলের মতো না ভাই, একটু খেয়াল করে, এই যে প্রত্যেকটাকে এই যে নলের মতোই তো, এই যে প্রত্যেকটা নলের মতো, এই জন্য সাধারণত এটাকে বলছে নলাকার। একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যুর কোনো শাখা আছে, এই তুমি খেয়াল করে দেখো, এই খেয়াল করলে এখানে শাখা প্রত্যেকটা, এইটা একটা নল, এইটার থেকে এটার কোনো শাখা গেছে এই পাশের দিকে, এটার থেকে এটার এরকম কোনো শাখা গেছে, এটার থেকে কোনো শাখা গেছে, কিন্তু এই সাইডেরটা দেখো একদম লাস্টের চিত্রটা, এই যে একটা শাখার মতো আসছে না, তাহলে এইটা প্রথমটাই কিন্তু এরকম কোনো শাখার মতো নেই, এই জন্য নলাকার বলছে, বা শাখাবিহীন আর আড়াআড়ি দাগযুক্ত, দ্যাট মিনস পাশাপাশি এরকম দাগযুক্ত। এগুলোর ভিতরে সাধারণত প্রত্যেকটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। কোনোটার ভিতরে এই যে দেখো একটা দুইটা, এই যে এটার ভিতরে একটা কোষে একাধিক পরিমাণ নিউক্লিয়াস থাকতেই পারে। এই টিস্যু দ্রুত সংকোচন বা প্রসারণ তোমার ইচ্ছা অনুযায়ী, তো এই জন্য তুমি দ্রুত সংকুচিত বা প্রসারিত করতে পারবা। যেমন ঐচ্ছিক পেশি অস্থি সংলগ্ন থাকে, দ্যাট মিনস হাড্ডির সাথে সবসময় ঐচ্ছিক পেশি লাগানো থাকবে, মানুষের হাতের পেশি বা পায়ের পেশি। তাহলে ঐচ্ছিক পেশির অপর নাম হচ্ছে ডোরাকাটা পেশি, কারণ এটার উপরে ডোরাকাটা বাঘের মতো এরকম ডোরাকাটা থাকে। আর এই পেশির সিকোয়েন্স হচ্ছে কি, এগুলো দেখতে সবগুলো নলাকার, বাট একটার সাথে আরেকটার কোনো কি নেই, শাখা নাই, এবং এটা আড়াআড়ি একটা দাগ থাকে প্রত্যেকটায়। একটা কোষের ভিতর একাধিক পরিমাণ নিউক্লিয়াস থাকতে পারে, আর এই পেশি চাইলে তুমি সংকোচনও করতে পারো, চাইলে আবার তুমি প্রসারিতও করতে পারো, এবং এটা খুব দ্রুত। আর এই পেশি সবসময় হাড্ডির উপরে বা হাড়ের উপরে লাগানো থাকবে, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির কাজ। তাহলে ঐচ্ছিক পেশি আমাদের শেষ হলো।
এবার আসো অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশিটা দেখতে কেমন? এটাকে মসৃণ পেশি বলা হয়, কারণ তুমি দেখতেই পাচ্ছ এটার কোনো আলটিমেটলি কী নাই। এটাতে এরকম কোনো ডোরা কাটা দাগ আসছে, এরকমভাবে কোনো আড়াআড়ি দাগ আসছে না, এটাতে কোনো আড়াআড়ি এরকম দাগ নেই। তাহলে এটাকে কেন আলটিমেটলি আমরা বলবো, মানে ডোরাকাটা পেশি বলবো? এটার নাম হচ্ছে মসৃণ পেশি। আর এইটা তোমার ইচ্ছাধীন না, এই কথাটা শুধু শব্দটা মাথায় রাখবা, যে এটা আমার ইচ্ছা অনুসারে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। সংকোচন প্রসারণ এটা অটোমেটিক পারপাসে আল্লাহ প্রদত্ত যেই উপায়টা দেওয়া আছে ওই উপায়ে এটা সংকুচিত বা প্রসারিত হবে। আমি বা তুমি এটা কখনো নাড়াইতে পারবো না। এই টিস্যুর কোষগুলো মাকু আকৃতির, মাকু শেপটার ধরনই হচ্ছে এরকম, যে এরকম, এই যে এরকম সব দুইটা প্রান্ত চিকনা থাকে, মাঝখানের প্রান্তটা যদি কখনো মোটা হয় মেডিকেলের ভাষায় এটাকে মাকু আকৃতি বলে। তো এইটারও তো দেখো তো স্ট্রাকচারটাকে ওরকম না, মাকু শেপের না, এই জন্য সাধারণত এটাকে মাকু আকৃতির বলতে চাইছে। এদের গায়ে আড়াআড়ি কোনো দাগ থাকে না, এটা দেখছি, তাই একে মসৃণ পেশি বলা হয়। সাধারণত প্রাণীর বডির ভিতরের দিকে থাকে হচ্ছে এই অনৈচ্ছিক পেশিগুলো, আর ঐচ্ছিক পেশি থাকে বডির বাহিরে। বাহিরে হাড়ের সাথে লাগানো যত পেশি আছে সবগুলো পেশি হচ্ছে ঐচ্ছিক পেশি। আর বডির ভেতরের দিকে রক্তনালিকা বলো, তারপর হচ্ছে পাকস্থলীর পেশি বলো, এরকম টাইপের যাবতীয় যত পেশি আছে সব পেশি হচ্ছে বেসিক্যালি তোমার কোন ধরনের? সব পেশি হচ্ছে বেসিক্যালি তোমার অনৈচ্ছিক টাইপের। এই জন্য বলছে যে এগুলো সাধারণত বডির ভিতরের রক্তনালী বলো, পৌষ্টিক নালী বলো বা ইত্যাদির প্রাচীরে এই অনৈচ্ছিক পেশিগুলো সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এই অনৈচ্ছিক পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশগ্রহণ করে, যেমন খাদ্য হজম প্রক্রিয়ার ক্রমসংকোচন। খাদ্য যখন তোমার পেটের মধ্যে যায়, ধরো যে এইটা হচ্ছে তোমার পাকস্থলী, এটা হচ্ছে কি তোমার পাকস্থলী, এই পাকস্থলী দিয়ে যখন তোমার পেটের মধ্যে গেছে খাবারটা এখানে আসছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা খাবার। এই খাবারটা এখানে থাকার কারণে তোমার পাকস্থলী কিন্তু অটোমেটিক পারপাসে, মানে তোমার বলা লাগবে না, এটা এরকমভাবে নড়াচড়া করতে থাকবে ভিতরে। এবং এইটাই নড়াচড়া করার কারণে খাদ্য এক জায়গায় স্থির না হয়ে খাদ্যটা বিভিন্ন দিকে নড়াচড়া করে, একবার এদিকে আসবে, একবার এদিকে আসবে, একবার এদিকে আসবে, একবার এদিকে আসবে, এটা যার কারণে পেটের ভিতরের যে এইচসিএল আছে, এই এইচসিএল এই খাবারের সাথে খুব সুন্দর মতো কী হয়ে যাবে, মিশে যাবে এবং খাদ্যটা খুব ভালো মতো হজম হবে। তো এটাকেই বললো যে খাদ্য হজম প্রক্রিয়া অন্ত্রক্রম সংকোচন এরকম হইতেই থাকে। এটা তোমার আমাকে বলে দেওয়া লাগবে না যে হ্যাঁ তুমি একটু হজমের জন্য একটু বারবার নড়াচড়া করতে থাকবে, এটা তোমার আমার বলা লাগবে না, অটোমেটিক পারপাস এটা কি হইতে থাকে। তাহলে এটা হচ্ছে অনৈচ্ছিক পেশির। আর আরেকটা হচ্ছে কার্ডিয়াক পেশি, যেটাকে আমরা হৃদপেশি নামে নামকরণ করি। কার্ডিয়াক পেশি বা হৃদপেশির এই গঠনটাই হচ্ছে, এই পেশি মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই হৃদপেশিটিকে মনে রাখবা, তুমি চাইলেই তোমার হৃৎপিণ্ড 2 মিনিটের জন্য বন্ধ করে রাখবা। তোমরা অনেকেই বলো হ্যাঁ ভাই আমি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখবো। আর এই ব্যাটা শ্বাস প্রশ্বাস বন্ধ করলে ফুসফুস বন্ধ হয়, শ্বাস প্রশ্বাস বন্ধ করলে হৃৎপিণ্ড বন্ধ হয় না কখনো। হৃৎপিণ্ড বন্ধ হওয়ার জন্য এটা আল্লাহ, যখন তো হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে তখন তুই মারা যাবি। দ্যাট মিনস ওই যে জন্মের সময় মায়ের পেটে বা জরায়ুতে যখন ছিল তখন থেকে যে হৃৎপিণ্ড স্টার্ট হয়েছে, একদম যেদিন মারা যাবা তার আগ মোমেন্ট পর্যন্ত হৃৎপিণ্ড চলতেই আসছে। এটা এর মাঝখানে কখনো কি হবে না, থামবে না। কথাটা ক্লিয়ার? হৃৎপিণ্ডকে কখনো কি করানো যায় না, থামানো যায় না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এক ধরনের অনৈচ্ছিক পেশি, যেহেতু এটা আমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু হৃৎপিণ্ডের গঠনটা আবার দেখো, এই যে হৃৎপেশির গঠনটার দিকে একটু তাকাও, এটা দেখলে দেখো লম্বা লম্বা দেখতে, একটার সাথে আরেকটা লম্বা, বাট আবার এখানে কি শাখা আছে, একটার সাথে আরেকটার এরকম একটু পাশাপাশি কি আছে, শাখা শাখা অবস্থা আছে, যে একটা আরেকটার সাথে কানেক্টেড। তাহলে ওই যে অনেকটা দেখতে কিসের মতো, দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজটা করলো কিসের মতো, অনৈচ্ছিক পেশির মতো। এই জন্য সাধারণত এখানে একটা লাইনে তোমাকে বলবে যে হৃৎপিণ্ড ঐচ্ছিক অনৈচ্ছিক দুইটা ক্যাটাগরাইজেশন এখান থেকে মানে, দেখতে এটার মতো হইলেও কাজ করে ওইটার মতো। আসো এবার তাহলে আমরা একটু পড়ি। এই পেশি মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের সাধারণত বিশেষ এক ধরনের অনৈচ্ছিক পেশি। এগুলোর কোষগুলো নলাকৃতির, দেখতেই যে অনেকটা ঐচ্ছিক পেশির মতো, শাখান্বিত আড়াআড়ি দাগযুক্ত। এই টিস্যুগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এখন আসলে ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা কি, এটা একটু তোমাকে আমি বুঝিয়ে দিই। ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা হচ্ছে কি, যে এইখানে দেখো এই যে এরকম একটা ইয়ার মতো আছে, এই যে পাশাপাশি, এই যে পাশাপাশি এরকম আলটিমেটলি কি আছে, দাগের মতো আছে, এগুলোকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। একটার সাথে আরেকটা এরকমভাবে ডিস্কের মতো ইয়া দিয়ে আলাদা করা আর কি। আর এটাকে তো তোমরা বুঝতেই পারতেছো, এটাকে শাখা বলতেছি আমরা, এটা হচ্ছে শাখা। তো এই জন্যই এটা বললো যে একটা টিস্যুর কোষগুলোর সাথে অন্য একটা ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন আর প্রসারণ প্রাণীর জীবনেও ইচ্ছাধীন না। ওই যে বললাম জন্মের শুরু থেকে একদম স্টার্টিং পর্যায় থেকে হয়েছে, আপনার মারা যখন যাবা তখন পর্যন্ত এটা চলতেই থাকবে। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও দেখতে অনৈচ্ছিক পেশির মতো। এই লাইনটা পরীক্ষায় আসবে যে ব্যাখ্যা করো কার্ডিয়াক পেশির গঠন দেখতে ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। তো এই পার্টটার সিকোয়েন্সটা ক্লিয়ারলি তখন তোমার এই চিত্রটা আঁকবা। আর এইখানের এই যে এতক্ষণ যে ব্যাখ্যা বিশ্লেষণ বললাম যে অনৈচ্ছিক পেশি কেন, কারণ এটা তোমার ইচ্ছাধীন না, ঐচ্ছিক পেশি কেন, কারণ এটা দেখতে হচ্ছে হুবহু ঐচ্ছিক পেশির মতো,
এই গঠনটা বলে দিলেই ফুল মার্কস পাবা, কিন্তু চিত্র আঁকা লাগবে এই ক্ষেত্রে। কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকতেছে। ওই যে দেখাইলাম একটা শাখা আরেকটা শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকতেছে। হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত এবং প্রসারিত হয় একই সাথে। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকোচন বা প্রসারণ হয়, এবং এটার মাধ্যমেই রক্ত চলাচল প্রক্রিয়া আমাদের পুরো বডিতে আলটিমেটলি হয় হৃৎপিণ্ডের মাধ্যমে। তাহলে ঐচ্ছিক পেশি বলতে কী বোঝায়, অনৈচ্ছিক পেশি বলতে কী বোঝায়, কার্ডিয়াক পেশি বলতে কী বোঝায়, এটা বুঝিয়ে দিলাম। তারপর এখানে চিত্রগুলো, সাধারণত তোমাকে পরীক্ষায় চিত্রগুলো দিয়ে তারপরে এগুলোর গঠন ব্যাখ্যা করতে বলবে, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর এই পেশি। তো এই জন্য সাধারণত চিত্রগুলো একটু প্র্যাকটিস করো, কোনটা নিউক্লিয়াস। মায়োফাইব্রিল বলতে বুঝাইছে কি, যে এই চিত্রের ভিতর দেখো এরকম লম্বা সুতার মতো অংশ দিয়ে হচ্ছে এগুলো গঠিত, এরকম এই সুতার মতো অংশগুলোকে মায়োফাইব্রিল বলা হয়। আর সার্কোলেমা হচ্ছে বাইরের দিকের যে আবরণ, একদম টিস্যুর বাইরের দিকের আবরণকে সার্কোলেমা বলা হচ্ছে। তো এই পার্টগুলো করে তোমরা হচ্ছে একটু আইডেন্টিফাইং পয়েন্টটা করবা, আর হচ্ছে সাথে চিত্রগুলো যদি এটা ব্যাখ্যা করতে পারো। আমি তো লাইনটা ব্যাখ্যা করেই দিলাম। মোট কথা ঐচ্ছিক পেশি ইচ্ছাধীন, অনৈচ্ছিক পেশি ইচ্ছাধীন না, কার্ডিয়াক পেশি দুইটাই করে, দেখতে হচ্ছে ঐচ্ছিক পেশির মতো বাট কাজ করে অনৈচ্ছিক পেশির মতো। এটাই হচ্ছে আমাদের এখানকার পড়া। এইবার আমাদের হচ্ছে একদম 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। এই স্নায়ু টিস্যুটাকে আমরা একটু দেখি, এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিকের ভিতর থাকবে, যে স্নায়ু টিস্যু দেখতে কেমন, এটা কিভাবে কি করে। স্নায়ু টিস্যু সবসময় বললে এটা বুঝে নিবা, এটা হচ্ছে মস্তিষ্কের সাথে কানেক্টেড। স্নায়ু জিনিসটা কিসের সাথে কানেক্টেড, এটা হচ্ছে মস্তিষ্কের সাথে আলটিমেটলি কানেক্টেড। কিভাবে এটা মস্তিষ্কের সাথে কানেক্টেড সেটা কি একটু বলি, যে মস্তিষ্কের ভিতর কিন্তু এরকম অসংখ্য নিউরন আছে। এই অসংখ্য নিউরন আলটিমেটলি জালের মতো আবার পুরো বডিতেও ছড়ায় আছে। তোমার হাতে যখন কেউ একটা চিমটি দিচ্ছে, তখন তোমার হাতের থেকে ইম্পালসটা আস্তে আস্তে পাস হইতে হইতে কোথায় চলে যাবে, আস্তে আস্তে পাস হইতে হইতে তোমার ইম্পালসটা চলে যাবে হচ্ছে একদম পুরো মস্তিষ্ক পর্যন্ত। তারপরে মস্তিষ্ক, মেরুরজ্জু দিয়ে এটা যখন মস্তিষ্কতে যাচ্ছে, মস্তিষ্ক তারপরে একটা ডিসিশন নিচ্ছে। তাহলে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু এটা কিসের সাথে কানেক্টেড, এটা হচ্ছে এই যে বিভিন্ন উদ্দীপনা যে ট্রান্সফার করে। তোমার হাতে কেউ চিমটি দিল, অথবা তোমার হাতে একটা মশায় কামড়াইলো, অথবা তোমারকে কেউ মারলো, এই যে অনুভূতিগুলো যে তুমি বুঝতে পারো, এই অনুভূতিগুলো বুঝতে পারোই বেসিক্যালি কিসের জন্য, নিউরনের জন্য বা স্নায়ু টিস্যুর জন্য। ক্লিয়ারলি আমি বুঝাতে পারলাম তো? এরকম অসংখ্য নিউরন মিল্লা এই স্নায়ু টিস্যু বা এই জালটা আলটিমেটলি গঠন করে। ওই জন্য আমরা যদি একটু দেখি, আমাদেরকে কি বললো, পাশের এই যে এই সাইডের যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই সাইডের চিত্রে এটাই হচ্ছে একটা নিউরন। এই নিউরনের গঠনটা যদি আগে তোমাদেরকে আমি একটু জানাইতে চাই, একটা নিউরনের ভিতরে সাধারণত হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের চারপাশে যে এরকম একটা বর্ডারের মতো দেখতে পাচ্ছ না, এই বর্ডারটাকে বলা হয় কোষ দেহ। এটাকে বলা হচ্ছে কি, এই বর্ডারটাকে বলা হচ্ছে কোষ দেহ। তাহলে একটা নিউরনের ভিতর প্রথম যেইটা হচ্ছে একটা কোষ দেহ আছে, আর কোষ দেহের ভিতরে একটা কি আছে, নিউক্লিয়াস আছে। তাহলে এটা হচ্ছে কোষ দেহ, আর কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস। আর এই জায়গায় কতগুলো জেলির মতো থকথক এরকম দানাদার থাকে অংশ, যেটাকে নিঃসল দানা বলা হয়, আর এটার ভিতরে ম্যাট্রিক্স থাকে। এই জায়গাটা ম্যাট্রিক্সের ওই উপাদান, এই জায়গাটায় হচ্ছে আলটিমেটলি খুব সুন্দর মতো অবস্থান করতেছে এইটা, এই পার্টটা। তাহলে এইটুকু তো ক্লিয়ারলি বুঝাতে পারলাম না এই পার্টটা, যে মাঝখানের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কোষ দেহ। এখন কোষ দেহ থেকে দেখো তো শাখার মতো কতগুলো অঞ্চল বের হয়েছে না, এই যে এরকম শাখার মতো অঞ্চল। এই যে কোষ দেহ থেকে শাখার মতো অঞ্চল বের হয়েছে, এটাকে বলা হচ্ছে ডেনড্রাইট। এটাকে বলা হয় ডেনড্রাইট। এই যে শাখার মতো প্রথমে যেটা বের হয়েছে এটাকে বলা হয় ডেনড্রন। এই যেটা, এইটার থেকে পরবর্তীতে শাখার মতো বের হইলে এটাকে বলা হয় ডেনড্রাইট। তাহলে ডেনড্রন থেকে শাখা যেটা বের হয়, দ্যাট মিনস ধরো যে প্রথমে এটা বের হয়েছে, এটা হচ্ছে ডেনড্রন। ডেনড্রন থেকে আবার যে এরকম একটা শাখার মতো যে বের হয়েছে, এটার নাম হবে ডেনড্রাইট। বুঝাইতে পারলাম তো কথাটা? এইটা তাহলে প্রথমে আমরা দেখলাম হচ্ছে এটার এরকম কোষ দেহ থাকে, কোষ দেহের ভিতরে এরকম দানাদার এক ধরনের সাইটোপ্লাজমের মতো থাকে, আর তার মাঝখানে থাকে, নিউক্লিয়াস থাকে। আর এই কোষ দেহ থেকে শাখার মতো কতগুলো অঞ্চল এখানে কি হয়, বের হয়, ডেনড্রন বা ডেনড্রাইট। এখন এই ডেনড্রন বা ডেনড্রাইট কিন্তু আহামরি খুব বেশি বড় হয় না, কিন্তু এর ভিতর একটা শাখা অনেক বেশি পরিমাণ বড় হয়ে যায়। এই যে এই সাইড দিয়ে যে শাখাটা আসতেছে, এই শাখাটা কি অনেক বেশি পরিমাণ বড়, এবং এই শাখাটাকেই বলা হচ্ছে আমাদের কি, অ্যাক্সন। আর অ্যাক্সনের উপরে এই যে এইখানে যেটা এক ধরনের দেখতে পাচ্ছ গোল গোল টাইপের দেয়া, এটাকে বলা হচ্ছে নিউরোলেমার একটা আবরণ। এটা হচ্ছে একটা লিপিডের তৈরি একটা আবরণ। নিচের দিকে যেটা থাকে এটাকে অ্যাক্সন টার্মিনাল বলা হয়। যে কোনো জিনিসের অ্যাক্সন প্রান্তরা, যদিও বাংলায় লেখছে এটার ইংলিশ টার্ম হচ্ছে অ্যাক্সন টার্মিনাল। টার্মিনাল শব্দের অর্থই হচ্ছে কোনো একটা জিনিসের লাস্ট প্রান্ত। তাহলে অ্যাক্সনের যেহেতু এই যে এই প্রান্তটা হচ্ছে শেষ প্রান্ত, এটা হচ্ছে আলটিমেটলি কী বলা হচ্ছে, অ্যাক্সন টার্মিনাল বলা হচ্ছে।
এবং মজার একটা ব্যাপার কি জানো, যে একটা ধরো যে এটা হচ্ছে একটা অ্যাক্সনের কোষ দেহ, এখান থেকে এরকম কতগুলো শাখার মতো অঞ্চল বেরিয়েছে, এটা হচ্ছে আলটিমেটলি সেই অ্যাক্সন, আর এটা হচ্ছে অ্যাক্সন টার্মিনাল, তাই না? এইটার পরে আবার হচ্ছে কতগুলো এরকম আবার আরেকটা আসবে, এবং এইটার সাথে এই যে ডেনড্রাইট এখান থেকে বের হয়েছে এরকমভাবে আবার আরেকটা আসতেছে, এই যে অ্যাক্সন, এইখানে হচ্ছে আবার অ্যাক্সন টার্মিনাল গঠন হয়েছে, এটার পরে আবার আরেকটা আসবে। দ্যাট মিনস আমাদের পুরো বডি এরকমভাবে লম্বালম্বি একটার পর একটা এরকম লম্বালম্বিভাবে অবস্থান হয়ে পুরো জালের মতো ছড়ে আসছে, একটার পর আরেকটা এরকম লম্বালম্বিভাবে অবস্থান হয়েই আছে। তো এই কনসেপ্টটার থেকে আসা এখন আমরা হচ্ছে একটু শুরু করি। আমাদেরকে বলছে দেহের বিশেষ সংবেদী কোষ নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। দ্যাট মিনস এই যে এরকম একটা নিউরন আরেকটা নিউরনের পরে থাকতে থাকতে বিশাল আকারের যখন স্ট্রাকচারটা হয় তখন সেটাকে স্নায়ু টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দ্বারা একটা আরেকটার সাথে জড়িত থাকে। এর গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায় এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারই আসছে, ওইখানে প্রত্যেকটা সম্পর্কে তোমার জানাবে, বাট এখন একটু আগে হিন্টস দিচ্ছে। এই যে স্নায়ু টিস্যু পরিবেশ থেকে যে কোনো উদ্দীপনা ইম্পালস আলটিমেটলি গ্রহণ করে, যেমন তাপ, স্পর্শ, চাপ, এই স্নায়ু টিস্যুর মাধ্যমেই পরিবাহিত হয়ে তোমার পুরো বডিতে যায় এবং তুমি বুঝতে পারো। দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে, মস্তিষ্কে পর্যন্ত এটা বিশ্লেষণের পর তারপরে তোমার সিদ্ধান্ত নেয় যে আসলে কী কাজ করবে। তারপরে যে দেখো কি বললো, একটা আদর্শ নিউরনের 3টা অংশ থাকে, পরীক্ষায় প্রশ্নটা অনেকবার আসছে। একটা আদর্শ নিউরনের অংশ কয়টা? একটা হচ্ছে ওই যে বললাম কোষ দেহ, এই যে একদম এই সাইডের যেটা এটা হচ্ছে কোষ দেহ, এই যে এই সিকোয়েন্স থেকে আলটিমেটলি যেটা বললাম, এই যে এই দিক থেকে আলটিমেটলি এটাকে আলটিমেটলি কী বললাম, কোষ দেহ বললাম। তারপরে হচ্ছে ডেনড্রাইট, কোষ দেহ থেকে এই যে শাখা প্রশাখার মতো যেটি বের হয়েছে এগুলোকে আলটিমেটলি ডেনড্রাইট বলতেছি। আর একটা হচ্ছে অ্যাক্সন, এই যে যেটা লম্বা আলটিমেটলি বের হয়েছে, এই যে এই সাইড থেকে আলটিমেটলি লম্বা যেটা বের হয়েছে এটা আলটিমেটলি অ্যাক্সন বলা হচ্ছে এই পার্টটা। তাহলে একটা নিউরনের অংশ কয়টা? একটা নিউরনের অংশ 3টা, কোষ দেহ, তারপরেরটা হচ্ছে ডেনড্রাইট, আর তারপরেরটা হচ্ছে অ্যাক্সন। আর এই যে নিউরনের কোষটা বহুভুজ আকৃতির হয় সবসময় দেখতে, এখানের যে শেপটা তুমি একটু দেখতে পাচ্ছ দেখো তো, এটা এখানের এই শেপটা কি বেসিক্যালি একটা শেপ নাকি নাকি এরকম বিভিন্ন ধরনের এরকম বহুভুজ আকৃতির একটা শেপের মতো হয়েছে না? এই জন্য সাধারণত এটাকে বলছে যে এটা সাধারণত বহুভুজ আকৃতির এরকমভাবে শেপ হয়, এবং এটার ভিতরে একটা নিউক্লিয়াস আছে। সাইটোপ্লাজম, এটার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গলজি বডি, রাইবোজোম, এটার ভিতরে এই যে সাইটোপ্লাজম, এই যে নিসল দানা যে জায়গায় বলছিলাম, এখানের ভিতরে যে দানাদার অবস্থার কথা যে আলটিমেটলি তোমাকে এখানে ব্যাখ্যা করা হয়েছিল, এই যে ভিতরের যে দানাদার অবস্থার কথা, এখান থেকে একটু মুছে ফেলে এখান থেকে তারপরে লিখে এই যে ভিতরের যে দানাদার, এই জায়গায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে বলতেছে। এই জায়গায় মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব যাবতীয় জিনিস এইখানকার সাইটোপ্লাজমে থাকতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি। তবে নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না, যার কারণে নিউরন কখনো বিভাজিত হয় না। পরীক্ষায় প্রশ্নটা আসবে নিউরনের সাইটোপ্লাজম কেন নিউরন সেল বিভাজিত হয় না। দ্যাট মিনস তোমার মস্তিষ্কে আলটিমেটলি যেই কয়টা নিউরন আসছে এই কয়টা নিউরনের পরিমাণ ফিক্সড, এগুলো যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তাহলে হচ্ছে তোমার স্মৃতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, কারণ তোমার স্মৃতিগুলো এই নিউরনের মধ্যেই সংরক্ষিত আছে। নিউরন কখনোই হচ্ছে নষ্ট হইলে আবার নতুনভাবে তৈরি হইতে পারে না, কারণ নিউরন যদি নতুনভাবে তৈরি হইতো তাহলে রাত্রে তুমি একটা কাজ, একটা নিউরনের ভিতর জমা ছিল রাত্রের একটা স্মৃতি, সকালে মিথ্যা ওই নিউরনটা বিভাজিত হয়ে গেছে, তোমার স্মৃতিও 2 ভাগ হয়ে যেত। কিন্তু সকালে কি এরকম ঘটনা ঘটে ভুলে যাও কোনো কিছু? সকালে তো বেসিক্যালি তুমি উঠে কোনো কিছু ভুলে যাও না। দ্যাট মিনস তোমার এই ঘটনাটা হয় কেন? এখন প্রশ্নটা হচ্ছে কেন সাধারণত বডির একটা জায়গা কেটে গেল বা ছিঁড়ে গেল, ওই জায়গার ইয়াটা তো ঠিকই আলটিমেটলি আবার কয়েকদিন পর কতটা শুকিয়ে যাচ্ছে, কারণ কোষগুলো আবার নতুনভাবে বিভাজিত হয়ে তৈরি হইতেছে। নিউরনের ক্ষেত্রে কেন হয় না? কারণ নিউরনের ভিতর কোনো সক্রিয় সেন্ট্রিওল নাই। সক্রিয় সেন্ট্রিওল, আমি বারবার বলতেছি এই সেন্ট্রিওল জিনিসটা নাই। সেন্ট্রিওল জিনিসটা কি তোমাদেরকে এই চ্যাপ্টারের ইয়াতে পড়ানো হয়েছে, নিউক্লিয়াসের কাছাকাছি ফাঁপা 2টা নলাকার দণ্ডাকার অঙ্গাণু, সেই সেন্ট্রিওলটাই আলটিমেটলি ওর ভিতরে নাই। এই জন্য সাধারণত নিউরন কখনো বিভাজিত হয় না, এই শব্দটা লিখতে হবে। কোষদেহের চারিদিকে শাখা ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশ বের হয়, এইগুলাকে আলটিমেটলি ডেনড্রন বলা হয়। এই যে প্রলম্বিত শাখার মতো যে অংশগুলো, এই যে এগুলোকে ডেনড্রন, এই যে ছোট্ট ছোট্ট যেটা ডেনড্রন থেকে যে শাখা বের হয় সেটা ডেনড্রাইট। ওই যে বললাম না, ডেনড্রন থেকে পরবর্তীতে আবার এরকম শাখার মতো বের হইলে সেটাকে ডেনড্রাইট বলা হবে। ডেনড্রাইটের সংখ্যা 1 বা একাধিক হইতে পারে। কোষদেহ থেকে একটা লম্বা সুতার মতো অংশ বের হয়, অনেকগুলো লম্বা সুতার মতো অংশ, একটাই এরকম লম্বা সুতার মতো অংশ বের হয় যেটাকে অ্যাক্সন বলা হয়। এই যে লম্বা সুতার মতো যেটা, এটা অ্যাক্সন। আর এমনি ডেনড্রন আর ডেনড্রাইট অনেক থাকতে পারে, ডেনড্রন আর ডেনড্রাইট অনেক থাকতে পারে, বাট অ্যাক্সন মাত্র একটা মাত্র অ্যাক্সন থাকে। পরপর এরকম 2টা নিউরনের অ্যাক্সন, এই যে প্রথমটার অ্যাক্সনের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইট এই জায়গায় এসে মিলে, এই যে খেয়াল করছো এই জায়গায় একটার অ্যাক্সনের সাথে আরেকটা ডেনড্রাইট মিলছে, এই জায়গাটার নাম বলা হয় সিন্যাপস। এই জায়গাটার নাম বলা হচ্ছে সিন্যাপস, এই পার্টটার কথা। তাহলে আমরা যদি একটু চিন্তা করতে চাই এই সিকোয়েন্সটার কথা, দাঁড়াও একটু আমরা কপি করে নিই, এটা আমাদের এই পৃষ্ঠায় এটা আমরা পেস্ট করে দিতে পারবো। তাহলে ওহো, এই পৃষ্ঠাতে আমাদের জায়গারই অভাব, এই পৃষ্ঠায় আমরা এটা পেস্ট করতে পারবো। তাইলে আমরা যদি এটাকে একটু পেস্ট করতে চাই ছোট্ট করে, তাইলে হচ্ছে পেস্ট করি, তুমি এদিকে আসো, এই সিকোয়েন্স দিয়ে এটাকে একটু সংক্ষিপ্ত আকারে রাখার চেষ্টা করি।
তাহলে সিনাপস জিনিসটা কি আমি হয়তো বা বুঝাইতে পারছি। কোথায় দিব এটা দিলেই তো বড় হয়ে যাচ্ছে। তাহলে সিনাপস জিনিসটা হচ্ছে জাস্ট একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যেই জায়গায় হচ্ছে কানেকশনটা তৈরি হয়। ক্লিয়ারলি বুঝাতে পারছি? সিনাপস জিনিসটা হচ্ছে একটা নিউরনের যেখানে শেষ, একটা নিউরনের এই যেই জায়গায় শেষ আর একটা নিউরনের ডেনড্রাইট দিয়ে যেখানে শুরু হয়েছে। এই জন্য বললো প্রথম নিউরনটার এক্সন এবং পরের নিউরনের ডেনড্রাইটের মধ্যে একটা স্নায়ু সন্ধি থাকে, যে জায়গায় সেটা দুইটা যুক্ত হয়, সেটাকে আলটিমেটলি কী বলা হচ্ছে? তাকেই আলটিমেটলি সিনাপস বলা হয়। সিনাপসের মধ্যে দিয়ে একটা নিউরন থেকে উদ্দীপনা অন্য নিউরনে পরিবাহিত হয়। এই যে ইম্পালস ধরো প্রথমে এটার মধ্যে ছিল, এটার মধ্যে থেকে এদিক দিয়ে আইসা এটার মধ্যে, তারপরে ধরো যে উপরে আবার আরেকটা ছিল এটার মধ্যে দিয়ে, এরকমভাবে ট্রান্সফার হয় উপর থেকে নিচের দিকে। এভাবেই উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্ক পর্যন্ত প্রেরণ করে, মস্তিষ্ক তারপরে সেটাকে সাড়া দেয়। মানে তোমার হাতে একটা চিমটে দিচ্ছে, এটা আসলে একটা নিউরনের মধ্যে দিয়ে যেতে 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 তোমার মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে। তারপরে মস্তিষ্কতে গিয়ে এটা হচ্ছে সংরক্ষণ করবে, বা ওইটা দ্যাট মিনস ধরো যে একটা মশা কামড় দিচ্ছে হাতের মধ্যে দিয়ে সিগন্যালটা একটা নিউরনের মধ্যে দিয়ে এরকম যেতে 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 মাথা পর্যন্ত চলে গেছে। মাথা তারপরে অন্য হাতের নির্দেশ দিচ্ছে যে তুমি এবার মশাটা মারো, তখন বেসিক্যালি মশাটা মারবে আর কি। এইভাবে সমন্বয় সাধন করে। তারপরে একটা লাইন বলছে যেটা থেকে যে একটা ধারণা, এই লাইনটা খেয়াল করে, একটা ধারণার প্রচলন আছে আমাদের মস্তিষ্ক মাত্র 10% ব্যবহার করতে পারে, কিন্তু এটা সঠিক না। আমাদের মস্তিষ্ক বা অন্য সব প্রাণী 100%ই ব্যবহার করে। পরীক্ষায় প্রশ্নটা আসছে এবং ওইখানে দুইটা অপশনই দেওয়া ছিল, যে 10% দেওয়া ছিল, 100% দেওয়া ছিল, যে আমাদের মানব মস্তিষ্ক কতটুকু ব্যবহার করতে পারে। মানব মস্তিষ্ক মোস্ট অফ দ্য স্টুডেন্ট আলটিমেটলি ওই বছর 10% লাগাইছে। এটা হচ্ছে তোমাকে কি বলছে, ধারণা আছে যে 10% ব্যবহার করে, কিন্তু আসলে এটা 100%ই ব্যবহার করে থাকে। এটা ঠিক যে একসাথে একদম 100% ব্যবহার করতে পারে না, কিন্তু ধরো এখন যেই সাইড ব্যবহার করছে, একটু পর অন্য সাইড ব্যবহার করলো, তারপর আবার অন্য সাইড ব্যবহার করলো, কিন্তু তুমি তোমার মস্তিষ্কের কখনো না কখনো পুরোটা ব্যবহার করছোই, কখনো একটু বাদ রাখছো, ব্যাপারটা এরকমভাবে কখনোই হয় না। এটাকেই বললো মস্তিষ্কের সাধারণত হচ্ছে 10%-এর বেশি একসাথে ব্যবহার করা যায় না। তুমি যখন একবার চিন্তা করতেছো, বুঝছো লাইনটা, তুমি একবার যখন চিন্তা করতেছো তখন মাত্র 10% চিন্তা করতে পারতেছো। তো এইবার এই 10% দিয়ে চিন্তা করছো, এর পরের বার আবার অন্য 10% দেওয়া, তারপরের বারে অন্য 10% দেওয়া, তার মানে ব্যবহার হচ্ছে 100%ই, কিন্তু একবারে তুমি 10%-এর বেশি ব্যবহার করতে পারতেছো না। তো এইখানে ওই কনসেপ্টটাই তোমাকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আজকের এই প্রাণী টিস্যুর লেকচারটা একটু বেশি বড় হয়েছে, কারণ এখানে অনেকগুলো পার্ট, অনেকগুলো সিকোয়েন্স ছিল। তো আমি চেষ্টা করছি একদম প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে জানানোর। আশা করি যে তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা হচ্ছে আসলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি সেক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে পুরো বিস্তারিতভাবে আরও বলার চেষ্টা করব। আর কোনো পার্টে যদি ইনস্ট্যান্ট সমস্যা হয় সেক্ষেত্রে ওই পার্টটা একটু টেনে আরেকবার দেখে নেবা, তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে।